হ্যালো রাচি। হ্যালো। হ্যাঁ, তুমি কি পারতেছো স্লাইড শেয়ার করতে? না, এখানে তো ডিসেবল দেখাচ্ছে, পারমিশন দিতে হবে। হ্যাঁ রাঁচিকে হোস্ট করে দে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ মামুন, তোকে অনেক আগে হোস্ট করা হয়েছে, একটু ওর মামুনকে পারমিশন দিতে হবে। আমি তো রিটার অপেক্ষা ছিলাম, আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই পারমিশন দিয়ে দে। আচ্ছা ওকে, আমি ওপেন করতে পারলাম। দেখো পারতেছিস এখন? স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা হ্যাঁ সবার মাইকটা মিউট করে রাখবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে সবাই ইয়াতে চ্যাট বক্সে কোশ্চেন করতে হবে, মানে কোনো কথা বলা যাবে না। ওকে, রাঁচি শুরু করতে পারিস। আচ্ছা তাহলে শুরু করে দিই। প্রথমে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কালার থিওরি। তো কালার নিয়ে আমরা কম বেশি সবাই মোটামুটি জানি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা জানলেও আমরা আমাদের ডিজাইনে ইমপ্লিমেন্ট করি না আর কি। তো ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা জানার জন্য আমাদেরকে কালার থিওরির ব্যাপারে একটা আইডিয়া থাকতে হবে। তো কালার নিয়ে আমরা সবাই মোটামুটি জানি যে কালার হচ্ছে ভিজুয়াল পারসেপশনের একটা ব্যাপার। তো আমরা কালার থিওরিতে চলে যাই। তো কালার থিওরির ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কালার হুইল। তো কালার হুইল জিনিসটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা এটা আমি স্লাইডটা করতে পারতেছি না। রিটা, হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? স্লাইড তো আচ্ছা, স্লাইড চেঞ্জ করতে পারতেছিলাম না। ওকে, তো প্রথমে আসি আমরা কালার হুইলে। কালার হুইল যদি দেখি তাহলে এখানে প্রাইমারি একটা টিপিক্যাল যে কালার হুইল, এখানে আমরা 12টা কালার পাবো আর কি। তো এর আগে আমাদেরকে হচ্ছে কালারের ডিমেনশন গুলা বুঝতে হবে। যে 3 ডিমেনশনস অফ কালার যদি আমরা দেখি, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আসি হিউতে। তো আমরা যে কালারের নামগুলো বলি লাইক রেড, ব্লু, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হিউ। আর ইন্টেন্সিটি যদি বলি তাহলে ডেপথ অফ দ্য কালার, তো একটা কালার কতটা ডিপ বা কতটা লাইট, সেই জিনিসটাকে আমরা হিউ ইন্টেন্সিটি বলে থাকি। আর এরপরে থার্ড ডিমেনশন যেটা, সেটা হচ্ছে ভ্যালু। তো একটা কালারের ডার্কনেস বা লাইটনেস, সেই ব্যাপারগুলোকে অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে ইন্ডিকেট করা হয়। আচ্ছা স্লাইডটা মুভ করা যাচ্ছে না, কি প্রবলেম? আর কোনো কথা না। তোর নেট স্পিড কি কোনো সমস্যা আছে? আর না, নেট স্পিড তো ঠিক আছে। তো আচ্ছা এরপরে যদি দেখি আমরা, তাহলে প্রথমে আসি প্রাইমারি হতে। তো আমরা সবাই মোটামুটি প্রাইমারি কালার গুলো সম্পর্কে জানি, রেড, ব্লু আর ইয়েলো। তো এই তিনটা কালারের কম্বিনেশন হচ্ছে আমরা ফার্দার সেকেন্ডারি এন্ড টারশিয়ারি কালার গুলো পেয়ে থাকি। তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি কালার বলতে অ্যাকচুয়ালি প্রাইমারি কালার যে তিনটা আছে ওই তিনটা কালার থেকে আমরা যে কালার গুলো পাবো, লাইক ইয়েলো আর ব্লু থেকে আমরা গ্রিন পাবো। তাই গ্রিন, তারপর অরেঞ্জ, ভায়োলেট, এই কালার গুলোকে সেকেন্ডারি কালার বলা হচ্ছে। আর সেকেন্ডারি কালার আর প্রাইমারি কালারের কম্বিনেশনে যে কালার গুলো পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি কালার। যেমন ব্লু আর ইয়েলো মিলে
আমরা ব্লু ইয়েলো যে কালারটা পাই সেটা হচ্ছে গ্রিন। আবার ইয়েলো আর গ্রিন মিলে পাবো কি ইয়েলো গ্রিন, আবার ব্লু আর গ্রিন মিলে পাওয়া যাচ্ছে ব্লু গ্রিন বা ব্লুইশ গ্রিন যেটাই বলি। তো কালারের ক্ষেত্রে এভাবে আমরা যদি আরো সার্কেল অ্যাড করতে থাকি তো ফার্দার আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারির পরও আরো অনেক রকম কালার কম্বিনেশন পাওয়া যাবে। তো এরপর আসি অ্যানালগাস হিউ। তো এটা হচ্ছে একটা কম্বিনেশন। আমরা যখন কোনো ডিজাইন করব, কোনো লোগো হোক বা ফ্লায়ার ডিজাইন হোক, পোস্টার ডিজাইন হোক বা ইন্টেরিয়র যেটাই হোক, কোন একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা কালার কম্বিনেশন ইউজ করতে পারলে সেটা বেটার। আমরা দেখা যায় যে র্যান্ডমলি কালার ইউজ করি, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। আমরা যদি কোনো কম্বিনেশন ইউজ করি তাহলে এটা বেটার হবে। তো কম্বিনেশনের ক্ষেত্রে প্রথমে আসছে অ্যানালগাস হিউ। তো যে কালারগুলো কালার হইলে পাশাপাশি থাকে, যেমন যদি রেড এর কথা চিন্তা করি তো রেড এর এক পাশে থাকতেছে রেড অরেঞ্জ, আরেক পাশে থাকতেছে রেড ভায়োলেট। আবার এরকম ব্লু এর কথা চিন্তা করলে ব্লু এর এক পাশে থাকতেছে ব্লু ভায়োলেট, অপর পাশে থাকতেছে ব্লু গ্রিন। তো এরকম তিনটা কালার পরপর, তিনটা কালার বা পাশাপাশি তিনটা কালার নিয়ে যে কম্বিনেশন সেটাকে বলা হবে অ্যানালগাস হিউ। এরপর আসি কমপ্লিমেন্টারি হিউ। কমপ্লিমেন্টারি হিউ যেটা সেটা হচ্ছে আমার কালার হুইলের অপোজিট সাইডে যেই হিউটা থাকে, লাইক রেড যদি আমি চিন্তা করি তো রেড এর অপোজিটে থাকবে গ্রিন, আবার ইয়েলো চিন্তা করলে ইয়েলোর অপোজিটে আমি পাবো ভায়োলেট। এরকম কম্বিনেশন দিয়েও আমরা ডিজাইন করতে পারি। যেমন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও ইটসেলফ একটা এক্সাম্পল কমপ্লিমেন্টারি হিউ এর, যে রেড আর গ্রিন মিলে এটা ডিজাইনটা করা হলো। তারপরে আসি ট্রাইডিক কালার কম্বিনেশন। তো কালার হুইলে যদি একটা ট্রায়াঙ্গেল সেট করি তাহলে যে কোনো তিনটা কালার মিলে যে কম্বিনেশন হবে সেটা হচ্ছে ট্রায়াডিক কালার। তো এটা যে কোনো তিনটা কালারের কম্বিনেশনেই হতে পারে। এরপর আসি টেট্রাডিক কালার ও ডাবল কমপ্লিমেন্টারি কালার। তো টেট্রাডিক বলতে আমরা চারটা কালার নিব এখানে। তো এই ক্ষেত্রে আমরা স্কোয়ার দিয়েও কালারটা পিক করতে পারি অথবা রেক্টেঙ্গেল দিয়েও কালার পিক করতে পারি। তো স্কোয়ার বা রেক্টেঙ্গেল যেটাই হোক, যে কোনো চারটা কালার, এই চারটা কালারের মধ্যে দেখা যাচ্ছে আবার এক একটা কমপ্লিমেন্টারি কালার ইউজ হচ্ছে। যেমন আমি যদি এখানে অরেঞ্জ ইউজ করি, অরেঞ্জের কমপ্লিমেন্টারি হিসেবে ব্লু গ্রিন আসবে, রেড অরেঞ্জের কমপ্লিমেন্টারি হিসেবে ব্লু গ্রিন আসবে, আবার ভায়োলেটের কমপ্লিমেন্টারি হিসেবে ইয়েলো আসতেছে। যেহেতু এখানে দুইটা কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ডাবল কমপ্লিমেন্টারি কালার। এখন কেউ যদি চারটা কালার দিয়ে কোনো একটা ডিজাইন করতে চায় সেক্ষেত্রে এভাবে টেট্রাডিক কালার কম্বিনেশন ইউজ করলে ডিজাইনটা মোর অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, এরপর আসি স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার বলতে বোঝাচ্ছে একটা বেস কালার থাকবে এবং বাকি দুইটা প্রাইমারি বা সেকেন্ডারি কালার থাকবে। এটাও একটা ট্রায়াঙ্গুলার কম্বিনেশন, বাট এক্ষেত্রে হচ্ছে একটা প্রাইমারি কালার থাকবে, লাইক রেড, ব্লু বা ইয়েলো থাকবে, এবং বাকি দুইটা হবে কি ওইটার কমপ্লিমেন্টারি কালার যেটা আছে তার দুই পাশের দুইটা কালার। যেমন রেড এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে গ্রিন। এখন এক্ষেত্রে আমি রেড নিলে গ্রিনের দুই পাশের অ্যাডজেসেন্ট দুইটা কালার নিব। যেমন গ্রিনের এক পাশে থাকতেছে ব্লু গ্রিন, অপর পাশে থাকতেছে ইয়েলো গ্রিন। তো রেড এর সাথে আমি তাহলে গ্রিন বাদ দিয়ে গ্রিনের পাশাপাশি অ্যাডজেসেন্ট দুটো কালার নিলে যে কম্বিনেশনটা হবে সেটা হচ্ছে কি স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। আচ্ছা, এরপরে আসি হিউ, টিন্ট, শেড আর টোন। তো হিউ জিনিসটা কি? হিউ জিনিসটা হচ্ছে পিওর কালার। আমরা প্রথমে এটা দেখেছিলাম যে 3 ডিমেনশনস অফ কালারের ক্ষেত্রে যে হিউ জিনিসটা অ্যাকচুয়ালি কালারটাকে হিউ বলা হয়, যেমন রেড, ব্লু, গ্রিন আমি যেটাই বলি সেটাই হিউ। আর টিন্ট জিনিসটা কি? টিন্ট জিনিসটা হচ্ছে আমি যদি ওই কালারের সাথে হোয়াইট কালার অ্যাড করি তাহলে এটাকে বলা হবে টিন্ট। আর টোনটা হচ্ছে কি গ্রে ইউজ যদি আমি অ্যাড করি তাহলে এটাকে বলা হবে টোন। আর ওই কালারটার সাথে যদি আমি ব্ল্যাক ইউজ করি তাহলে এটাকে বলা হবে শেড। তো এটা হচ্ছে একটা টিন শেড এর মিক্সচারে যে কালার হুইল, সেটা যে কোন একটা কালারের সাথে টিন্ট বা শেড ইউজ করলে আমরা আরো যে সকল কালার পেয়ে থাকি সবগুলা মিলে একটা কালার হুইল। এটা চাইলে আরো সার্কেল গুলো আরো এক্সটেন্ড করা যেতে পারে। আচ্ছা, এরপর আসি যে ডিজাইনের ক্ষেত্রে আমরা যে ইউজ করে থাকি, যে ফটোশপে বা ইলাস্ট্রেটরে যখন আমরা ডিজাইন করি আমরা আরজিবি বা সিএমওয়াই কালার ইউজ করি। তো এটা নিয়ে একটু বলতে চাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, তো আরজিবির ক্ষেত্রে আমরা জানি যে জি রেড, আপু শোনা গ্রিন যাচ্ছে। আর ব্লু। তো আরজিবি কালার আমরা কখন ইউজ করব? যদি আমরা কোনো একটা ডিজাইন করে যেটা নাকি শুধুমাত্র ডিজিটাল মিডিয়ামেই যাবে, ওটা প্রিন্টেড হবে না, তো সেক্ষেত্রে আরজিবি কালার ইউজ করা যেতে পারে। কিন্তু আমরা যখন কার্ড, ব্যানার বা বিজনেস কার্ড, পোস্টার, ফ্লায়ার, ব্যানার এগুলো ডিজাইন করব যেটা প্রিন্টেড আকারে যাবে অথবা প্রিন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালি, তো সেক্ষেত্রে হচ্ছে সিএমওয়াই কে বা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক কালারটা ইউজ করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা সিএমওয়াই কে কালারটা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি, আরজিবিটা কেন ইউজ করব না? সেটা হচ্ছে যে
CMYK কে লাইটার কালার রেঞ্জটা RGB থেকে অনেক বেশি। তো CMYK কালার দিয়ে যখন আমি একটা প্রিন্ট করতে দিব ওই কালারটা ইজিলি ওই প্রিন্টার গুলো ক্যাচ করতে পারে, এবং এই কারণে আমরা ওয়াইডার রেঞ্জ অফ কালারস পেয়ে যাই, যেটা RGB তে পাওয়া যায় না। এই জন্য আমরা যখন প্রিন্ট করতে যাব, তো আমি বলবো যে যখন আমরা কেউ ডিজাইন করতে যাব, সেটা যদি প্রিন্টেড ম্যাটেরিয়াল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই কালার মিডিয়ামটা CMYK চুজ করে তারপর ডিজাইন করাটা ভালো হবে। এরপর আসি ইন্টেন্সিটিতে। তো ইন্টেন্সিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি? ইন্টেন্সিটি জিনিস হচ্ছে একটা কালার কতটা ডিপ বা কতটা লাইট, এই জিনিসটা যেটার মাধ্যমে বোঝা যায় যে একটা আমি ব্লু এর বিভিন্ন শেড নিতে পারি, টিন্ট নিতে পারি, তো ওইটা দিয়ে বোঝাচ্ছে যে কালারটা কতটা ডিপ বা কতটা লাইট, অর্থাৎ এটা ডেনসিটিটা বোঝাচ্ছে। এরপর আসি যে ইফেক্ট অফ হিউ, ভ্যালু এন্ড ইন্টেন্সিটি, মানে এটার আমার কাজটা কি? তো সেটা হচ্ছে যে কি এটা ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারে। একটু পর আমরা কালার সাইকোলজি নিয়ে আলোচনা করলে দেখতে পাবো যে এই এক এক কালারের জন্য এক এক রকম সাইকোলজি এটা এক্সপ্রেস করে। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাটেনশনের জন্য, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, এবং কালার প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা হিউ, ভ্যালু এবং ইন্টেন্সিটি এই তিনটা মিডিয়াম ইউজ করে থাকি। এরপর আসি যে ওয়ার্ম কালার্স। তো ওয়ার্ম কালার আমরা কালারটা দেখেই বুঝতে পারতেছি যে কি রেড এবং রেড এর আশেপাশে যে কালার গুলো থাকে, অরেঞ্জ, ইয়েলো, এই কালার গুলোকে আমরা ওয়ার্ম কালার্স বলি। তো আমরা যদি অ্যাটেনশন সিক করতে চাই বা কোন একটা আই ক্যাচিং ডিজাইন করতে চাই, বা কশন বা ডেঞ্জার বা প্রিকশন, সাবধানতা, এই সমস্ত জিনিস যদি আমরা এক্সপ্রেস করতে চাই, যেটাতে নাকি আমাদের দৃষ্টি আকর্ষণের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা ওয়ার্মস কালার গুলো ইউজ করে থাকবো। এরপর হচ্ছে কুল কালার। তো কুল কালার হচ্ছে ব্লু, গ্রিন, এই কালার গুলো। এই কুল কালার গুলো হচ্ছে সেরেন বা কাম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়। যে আমি যদি কোনো একটা জিনিসকে অ্যাপারেটলি স্মলার লুক দিতে চাই, বা একটু ডিসেন্ট বা সেরেন একটা ব্যাপার যদি থাকতে চাই, যে কাম এন্ড পিসফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কুল কালার্স গুলো ইউজ করাটা বেটার। এরপর আসি যে কালার সাইকোলজি নিয়ে। তো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কোন কালারটা ইউজ করবো এবং কোথায় ইউজ করব। আমরা অনেকেই না বুঝে কালার ইউজ করি, এটা অ্যাকচুয়ালি সাইকোলজিটা বুঝে ইউজ করাটা বেটার। প্রথমে আসি ভায়োলেটের ক্ষেত্রে। তো ভায়োলেট কালারটা অ্যাকচুয়ালি কি ইমোশনকে এক্সপ্রেস করে? সেটা হচ্ছে সেন্সিটিভিটি, ইমাজিনেশন, স্পিরিচুয়ালিটি, কম্প্যাশন, মিস্ট্রি, রয়্যালটি, এই জিনিসগুলো। তো আমি যখন কোনো হিউম্যানিটারিয়ান বা সাইকিক কোনো ডিজাইন করব, সেক্ষেত্রে আমি ভায়োলেট কালারটাকেই প্রিফারেন্স দিব। এরপর আসি ব্লুতে। ব্লু কালারটা অ্যাকচুয়ালি ট্রাস্ট বা সিকিউরিটি এক্সপ্রেস করে। যেমন আমরা স্যামসাং এর লোগো দেখতে পারলে দেখবো যে এটা কি, স্যামসাং এর লোগোটা হচ্ছে কি ব্লু। তারপরে ফেসবুক সহ টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়াম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ব্লু কালারটাকেই প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তো এটা কেন? অ্যাকচুয়ালি টেকনোলজি, সিকিউরিটি, তারপরে অ্যাকাউন্টিং, ট্রাস্ট, এই জিনিসগুলো এক্সপ্রেস করার জন্য ব্লু কালারটা ইউজ করা হয়, এই জন্য ওরাও ব্লু কালারটাকে প্রিফার করে। তারপর আসি গ্রিন। তো গ্রিন কালারটা আমরা এটা জানি আমরা সবাই যে গ্রোথ আর হেলথ কে প্রিফার করে, এবং নেচার, সেফটি, হারমোনি, রিল্যাক্সেশন, এই ব্যাপারগুলা এক্সপ্রেস করে। সো এই জন্য হচ্ছে যখন কোনো এনভায়রনমেন্ট রিলেটেড বা নন প্রফিট বা রিয়েল এস্টেট ফার্মিং, এই ব্যাপারগুলা রিলেটেড যখন কোনো লোগো বা পোস্টার ডিজাইন করা হয়, সেক্ষেত্রে আমরা গ্রিন কালার বা গ্রিনের আশেপাশে যে কালারগুলো থাকে সেগুলোকে প্রায়োরিটি দিতে পারি। এক্ষেত্রে আমরা গ্রিনের সাথে গ্রিনের টোন বা শেড ইউজ করতে পারি, কমপ্লিমেন্টারি কালারও ইউজ করতে পারি, কিন্তু আমি যেই বিষয়টা বা সাবজেক্টটার উপরে ডিজাইন করব সেই কালারটাকে আমি বেশি প্রেফারেন্স দিব আর রাঁচি কি। রাঁচি এরপরে একটু ইন্টারাপ্ট করব। এই বলো। অনেকের হয়তো একটু প্রবলেম হচ্ছে যে একটু স্লো যদি করতে তাহলে বেটার হইতো, একটু স্লো আর আচ্ছা কি। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে ওকে। তোর ওই অনেকেই ওয়েটিং আছে, তো একটু যদি পারিস আমাকে বা রিটাকে হোস্ট করে দিতে পারিস, তাহলে ওদিকে অ্যালাউ করতে পারবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হোস্ট কিভাবে করতে হবে এটা তো? যে পার্টিসিপেন্ট নামের উপরে ক্লিক করো রাচি, যে কোনো কোথায়? একটা মামুনের নামের উপরে ক্লিক করো। আচ্ছা। ওখানে ওই যে একটা আপার রাইট অ্যারো সাইন কর্নারের থাকে, উপরের দিকে, হ্যাঁ, পার্টিসিপেন্টস ওখানে। অ্যারো সাইনে ওখানে মেক হোস্ট একটা অপশন আছে, দেখো। আচ্ছা আমি দেখতেছি। পার্টিসিপেন্টস লিস্ট থেকে ওখানে ওর নামে ক্লিক করলে দেখতে পারবা। Gracias. So check it out, guys. Next up, we are going to eat juicy lobster. আচ্ছা কি করতে হবে? মরে আহ, যাব? হ্যাঁ, মোড়ে ক্লিক করলে ওখানে মেক হোস্ট একটা অপশন থাকবে। হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা, ডান ডান মামুনকে হোস্ট করা হয়েছে। হ্যাঁ ডান ওকে নাও কন্টিনিউ করতে পারছি সমস্যা নেই। একটু আস্তে করে অনেকই আচ্ছা, ঠিক সমস্যা আছে। হচ্ছে আর কি হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা না না, আসলে আমি ওই টাইমের ব্যাপারটা ক্লাসিকে খেয়াল হ্যাঁ রেখে হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা বুঝতে পারতেছি। এজন্য একটু মানে তাড়াতাড়ি করছিলাম। হ্যাঁ হ্যাঁ অনেক বড় টপিক তো দেখা যাচ্ছে ওই টাইমের রেস্ট্রিকশনটা দিয়ে দেওয়ার কারণে ওকে একটু ফাস্ট বলতে হুম, হচ্ছে। হুম, হুম। তো সমস্যা নেই, আর আমরা একটা টাইমটা ব্যাপার, মনে হয় কিছুটা ফ্লেক্সিবল হতে পারবো। একটু স্লো যেতে আচ্ছা পারবো আমি মনে হয়। চেষ্টা করবো আর কি একটু স্লোলি বলার। আর হ্যাঁ একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে যে একটা সেশনের মাধ্যমে তো অ্যাকচুয়ালি একটা ব্যাপারে সব আইডিয়া দেওয়া পসিবল না। তো আমি বলবো যে মানে যাদের এই ব্যাপারে ইন্টারেস্ট আছে বা যে যে টপিকটা নিয়ে স্টাডি করতে চায়, তারা এই ব্যাপারটা যদি একটু নোট করে রাখে, ফার্দার নিজেরা একটু স্টাডি করলে ভালো হবে আর কি। তো আমরা শুরু করি তাহলে আবার। তো ইয়েলো কালারটা নিয়ে বলছিলাম, তো ইয়েলো কালারটা হচ্ছে অপটিমিজমের কালার। তো ইয়েলো কালার দিয়ে ইমোশন কোনগুলা পিক করা যায়? এনথুসিয়াজম, অপরচুনিটি, স্পন্টানিটি, হ্যাপিনেস। আরেকটা ব্যাপার হচ্ছে ইয়েলো কালারটা মোস্টলি ইউজ করা হয় ফুড, স্পোর্টস, ট্রান্সপোর্টেশন, ট্রাভেল, লেজার এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। তো আমি একটা এক্সাম্পল দিই যে আমরা মোটামুটি চিটাগাং এ সবাই ইরানতেতে গেছি। তো ইরানতেতে কিন্তু কালারটা কি ছিল? ইয়েলো ছিল। তো ইয়েলো কালারটা ওরা কেন ইউজ করে? আমরা আমাদের নিজেদের একটা প্রজেক্টের কারণে ওখানে সার্ভে করতে গিয়েছিলাম। তো ওদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে জানতে পারলাম যে ইয়েলো কালারটা অ্যাকচুয়ালি খিদার উদ্রেক করে, তো একটা আর্জেন্সি ইয়ে ক্রিয়েট করে, অ্যাপিটাইজিং একটা কালার। তো এই জন্য ওরা হচ্ছে ইয়েলো কালারটা ইউজ করছে। তো আমরা যখন আবার একটা ইন্টেরিয়র ডিজাইন করলাম, আমাদেরকেও একটা রেস্টুরেন্ট ডিজাইন করার ইয়ে ছিল ইন্টেরিয়র। তো আমরা সাদিয়াস কিচেন ডিজাইন করতেছিলাম। তো আমরা ওখানে সাদিয়াতে অলরেডি ওদের লোগোতে রেড কালার আছে, তো আমরাও রেড কালারটাকে প্রিফার করেছিলাম, কারণ রেড কালারটাও ফুডের সাথে রিলেটেড এন্ড ওইটাও একটা আর্জেন্সি ক্রিয়েট করে যে আমরা খিদা পাই, খিদার অবস্থায় আমরা রেস্টুরেন্টে যাই, তো ওই যে একটা আর্জেন্সি। তো আমি এটা এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে একটা জিনিস যখন আমরা কোন একটা জিনিস ডিজাইন করব, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন ডিজাইন করছি বা কি ডিজাইন করতে যাচ্ছি। তো ওইটা অনুযায়ী আমাদেরকে এই কালার গুলা পিক করতে হবে আর কি। তো আমার এটা বলার উদ্দেশ্য এটাই। এরপরের কালারটা যদি আমরা যাই, এরপর আসে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারটা আর্ট, ফুড, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, ট্রান্সপোর্টেশন এই জিনিসগুলোর সাথে যায়। অরেঞ্জ কালারটা হচ্ছে এনকারেজমেন্টের কালার এবং এটা ফানের সাথেও রিলেটেড। এরপর আসি রেড কালার। রেড কালারটা মেইনলি প্যাশন, লাভ, অ্যাঙ্গার এই জিনিসগুলোকে শো করে। তারপর এন্টারটেনমেন্ট, ফুড, স্পোর্টস, ফায়ার প্রোটেকশন, চাইল্ড প্রোডাক্টস এগুলোর সাথে হচ্ছে রেড কালারটা কানেক্টেড। আমরা যদি বিভিন্ন এন্টারটেনমেন্ট সাইট বা ফুড রিলেটেড কোনো পেজ দেখি বা কোনো ডিজাইন বা লোগো দেখি, দেখা যাবে যে ওখানে ওরা রেড কালার ইউজ করছে। আমি সামনে কিছু এক্সাম্পল দেখাবো, সেটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। পিঙ্ক কালার। পিঙ্ক কালার আমরা সবাই জানি একটা সফট কালার, সবাই বলে এটা মেয়েদের কালার, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না, আবার অনেকটা এরকমই। তো যাই হোক, পিঙ্ক কালারটা হচ্ছে বিউটি রিলেটেড একটা কালার। আবার উমেন প্রোডাক্টস, চাইল্ড প্রোডাক্টস, ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্টস গুলো থাকে ওগুলো বেশিরভাগই পিঙ্ক হয় সেন্সিটিভিটি ক্রিয়েট করার জন্য। তো এরপর আসি ব্রাউন কালার। ব্রাউন কালারটা কেন? ব্রাউন কালারটা হচ্ছে একটা সলিড কালার, যে কোনো একটা জিনিস স্টেবল, এটা অ্যাকচুয়ালি কালার অফ আর্থ বলা হয়। এটা কোন একটা জিনিসের স্টেবিলিটি বা সলিড ফাউন্ডেশন বোঝানোর জন্য ব্রাউন কালারটাকে ইউজ করা হয়। তো যখন আমরা এগ্রিকালচার বা ট্রান্সপোর্টেশন বা সলিড কোনো কিছু, রিয়েল এস্টেট নিয়ে কোনো কিছু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে ব্রাউন কালারটাকে প্রিফার করতে পারি। আচ্ছা, গ্রে কালারটা হচ্ছে কালার অফ কম্প্রোমাইজ। তো গ্রে কালারটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ফর্মাল একটা কালার। তো কেউ যদি কোনো ফর্মাল কিছু ডিজাইন করতে চায় বা নিউট্রাল কিছু ডিজাইন করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে গ্রে কালারটা ইউজ করতে পারে। এরপরে ব্ল্যাক। ব্ল্যাক আমরা সবাই জানি কালার অফ এলিগেন্স। এটা একটা স্ট্রং আর পাওয়ারফুল একটা কালার, ফর্মালিটি বা এলিগেন্স প্রকাশ করার জন্য বা পাওয়ার, কন্ট্রোল, অথরিটি এই ব্যাপারগুলো এক্সপ্রেস করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করা যেতে পারে। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখি যে এতক্ষণ যে বললাম কালার সাইকোলজি, এই কালার সাইকোলজি গুলা কিভাবে হচ্ছে ইউজ করা হয়েছে বিভিন্ন লোগোর ক্ষেত্রে। এই এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে অরেঞ্জ, রেড, ইয়েলো এই কালার গুলা কেন ইউজ করা হচ্ছে। যে বললাম যে ব্লু এর কালারটা যদি বলি ট্রাস্ট, সিকিউরিটি, ওয়েস্টম এর কালার, আবার টেকনোলজি রিলেটেড কালার, এই জন্য এইচপি, ফেসবুক এরা ব্লু কালারটা ইউজ করলো। তারপরে পার্পল কালার, কম্প্যাশন, ডেলিকেসি, জেন্টলনেস। সো এই কালার গুলো ইউজ করার কারণটা এটা। আবার প্যাশন বা এক্সাইটমেন্ট রিলেটেড কালার গুলো রেড হয়ে থাকে, তো এটা একটা উদাহরণ। তারপরে এখানে আরো কিছু উদাহরণ আছে সেম আগেরটার মতো এক্সাম্পল, যে বিভিন্ন কালার এবং কালার সাইকোলজি এবং ওরা কেন বা কোথায় এই কালার গুলো ইউজ করেছে সেটা রিলেটেড একটা এক্সাম্পল।
তো এই ছবিগুলো নেট থেকে নেওয়া, কেউ যদি স্টাডি করতে চায় কালার সাইকোলজি লিখে সার্চ দিলে পেয়ে যাবে। এরপরে স্লাইড মেকিং নিয়ে একটা কথা বলি, যে আমি স্লাইড মেকিং নিয়ে আলাদা কিছু বলবো না, আমার এই স্লাইড গুলো আমি নিজেই রেডি করেছি, সো এটার সাথে আমি একটা কম্পারিজন দিব। তো এতক্ষণ যে স্লাইড গুলো ছিল আমি মোটামুটি চেষ্টা করেছি ইনফরমালি বা একটু বোরিংনেসটা যাতে না আসে সেই ব্যাপারটা খেয়াল রাখার জন্য। তো আমরা এই স্লাইডটা খেয়াল করি, এখানে অনেক লেখা আছে। তো আমরা যখন স্লাইড রেডি করব, আমরা যদি এত বেশি লেখা দিই, আসলে কারো সময় নাই বা কারো ইন্টারেস্ট থাকবে না এত লেখা পড়ে দেখার। তো আমরা চাইবো যে লেখাটাকে কতটা প্রিসাইজ ভাবে বা ইনফরমেটিভলি শো করা যায়। যেমন এই স্লাইডটা দেখি, এখানে আমি কালার নিয়ে কথা বলবো, কালার হুইল নিয়ে কথা বলবো, সো দ্যাটস ওয়াই আমি একটা কালার হুইল নিয়ে আসলাম। আর যে লেখাগুলো আমার বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমি হাইলাইট করে দিলাম অন্য কোনো কালার দিয়ে, বা এটাকে আমি সাইজ বড় করে বা ছোট করে বা ফন্ট চেঞ্জ করে বা কালার চেঞ্জ করেও আমি এই ব্যাপারটাকে ফুটাই তুলতে পারি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয় স্লাইড মেকিং এর ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্ট। এখানে আমি একটা মাইল্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তো আমরা যখন স্লাইড বানাবো তখন আমাদের চিন্তা করতে হবে আমি স্লাইডটা যে বানাচ্ছি এটা কি কি রিলেটেড বানাচ্ছি। ওইটা রিলেটেড যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি তাহলে এটা আর একটু বেশি অ্যাট্রাকটিভ হয় আর কি। তো এরপর আবার আমরা ডিজাইনের ব্যাপারে চলে যাই। তো আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত যতটুকু বললাম? হ্যালো। একটা কোশ্চেন আসছিল, একটা হ্যাঁ কোশ্চেন করছিল রাচি, যে আমরা হ্যাঁ, এখানে হ্যাঁ, আমরা যেহেতু এখানে একটা বলো। স্টেপ কমপ্লিট করলাম, কোশ্চেনের আনসারটা দিয়ে দিই, মানে কোনো কোশ্চেন আছে কিনা। হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ, কালারের স্পেসিফিকেশন কেন প্রয়োজন পড়তেছে এটা একটু বুঝাই বললে ভালো হয়। কালার স্পেসিফিকেশনটা অ্যাকচুয়ালি আমাদের সাইকোলজির কারণেই দরকার পড়তেছে। আচ্ছা, ও জানতে চাইলো যে কালার স্পেসিফিকেশন কেন দরকার। তো আমরা যা কিছুই ডিজাইন করি না কেন বা আমরা যত রকম ডিজাইনই করি না কেন, আমরা ডিজাইন গুলাও বা কেনই বা করি, বা একটা জিনিস নিয়ে যখন ডিজাইন করব আমরা কেন এত বেশি চিন্তা করি, কারণ একটা জিনিসকে আমার এটা এক্সপ্রেস করতে হয় আরেকজনের কাছে, আমি আমার ডিজাইনের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন দিতে চাচ্ছি। তো ইনফরমেশনটা দিতে হলে আমাকে ওই সাইকোলজিটা বুঝতে হবে। তো কালার স্পেসিফিকেশনটা অ্যাকচুয়ালি সাইকোলজি থেকেই আসে। যে আমি এতক্ষণ যেটা বললাম যে কালার সাইকোলজি, এটা আমার বা অন্য কারো করা না, এটা অবভিয়াসলি বিজ্ঞানীদের বা সায়েন্টিস্টদের রিসার্চের ফলেই আসা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে কোন কালারটা কোন সাইকোলজিটাকে এক্সপ্রেস করে। তো আমরা যদি ওই ওই ব্যাপারগুলাকে বা ওই এক্সপিরিয়েন্সটাকে যদি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, যে আরেকজন কি ফিল করতেছে ওই ফিলিংসটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কালার স্পেসিফিকেশনটা অবশ্যই দরকার। যেমন আমি একটা উদাহরণ দিলাম তখন, যে ইয়েলো কালার বা রেড কালারটা ফুডের সাথে অনেক বেশি যায়। তো অ্যাকচুয়ালি রেড কালার আর ইয়েলো কালারটা আমাদের খিদার উদ্রেক করে বা আমাদের মাথায় একটা আর্জেন্সি যখন ক্রিয়েট হয় ওই কালারটা আর্জেন্সির সাথে অনেক বেশি কানেক্টেড। তো এরকম আর কি, যে সাইকোলজি, আমাদের হিউম্যান সাইকোলজি যদি চিন্তা করি তাহলে কালার স্পেসিফিকেশন দরকার। আর কোনো প্রশ্ন? হ্যালো। আপু, রেড কালার সম্পর্কে আরেকবার বললে ভালো হয়। রেড কালার, হুম। আচ্ছা তাহলে আমরা রেড কালারের স্লাইডটাতেই যাই আবার। কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে কোশ্চেন করতে বলা হচ্ছে। আচ্ছা, রেড কালারটা হচ্ছে কালার অফ প্যাশন এন্ড ড্রামা। তো রেড কালার দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই? স্ট্রঙ্গার ইমোশনকে বুঝাই। কি ধরনের ইমোশন? লাভ আর অ্যাঙ্গার। আমরা লাভের ব্যাপারগুলোকে রেড দিয়ে প্রকাশ করি, আবার অ্যাঙ্গার মানে খুব বেশি রাগ উত্তেজনা ওই ব্যাপারগুলোকেও রেড দিয়ে প্রকাশ করা যায়। আবার এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সিগনিফিকেন্স ক্রিয়েট করে, কেন মানে ডেঞ্জার, কারেজ, স্ট্রেংথ, পাওয়ার এই জিনিসগুলোকে, যেমন আমরা ট্রাফিক লাইটের ক্ষেত্রেও রেড কালারটা ইউজ করি। আবার রেড আর ইয়েলোর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি অনেক দূর থেকে দেখা যায়, ওই জন্য হচ্ছে আমরা যদি কোনো সাবধানতা বা কোনো ইয়ে করতে চাই, মানে কোনো ডেঞ্জার জোনের কোনো
ইয়ে দিতে চাই, সাইন দিতে চাই যে ওই জায়গাটা ডেঞ্জারাস বা ওখানে যাওয়া যাবে না, কোনো কশন দেখাতে চাই। তো ওই ওই জিনিসগুলোর ক্ষেত্রে রেড কালার বা ইয়েলো কালার গুলা বেশি ইউজ করা হয়। এটার একটা আরেকটা কারণ হচ্ছে কালার গুলো অনেক বেশি আই ক্যাচিং, ওয়ার্ম কালার চোখে পড়ে বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে সাইকোলজিক্যালি এই কালার গুলা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এন্টারটেনমেন্ট, ফুড রিলেটেড, স্পোর্টস, ফায়ার প্রোটেকশন অবভিয়াসলি আমি একটু আগে বললাম, আর চাইল্ড প্রোডাক্টস এর ক্ষেত্রে, কারণ চিলড্রেনরা অনেকেই আছে, বাচ্চারা বেশিরভাগ এরকম ওয়ার্ম কালার্স গুলো বেশি পছন্দ করে। সো এটা একটা চাইল্ড সাইকোলজির একটা ব্যাপার। সো এই কারণেও হচ্ছে রেড কালারটা ইউজ করা হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, থাকলে আর কোনো কাইন্ডলি চ্যাট question? বক্সে জানাই। আচ্ছা, রুম্মানের একটা কোশ্চেন ছিল সম্ভবত। হুম। ও জানতে চাচ্ছিল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করার, স্লাইড মেকিং এর সময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করার সম্পর্কে। সম্ভবত হোয়াইট ব্যাকগ্রাউন্ড মেইন করছে, আমি যতটুকু বুঝতে পারছি। মানে স্লাইডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করাটা কতটুকু এর ব্যবহারটা সম্পর্কে জানতে চাচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ অনেকেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করি আর কি। কারণ এর একটা কারণ হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি না, বা ক্রিয়েটিভিটিও হতে পারে যে অনেকে চায় না, চিন্তা ভাবনা করে না, অনেকে মনে করে যে দিয়ে দিই, স্লাইড একটা বানাবো, প্রেজেন্টেশন আছে, আচ্ছা দিয়ে দিই, একটা একরকম ভাবে লিখে ফেললেই হলো। কিন্তু ওইটার মাধ্যমে আমি কি প্রকাশ করতে চাচ্ছি, বা এইটা একটা স্লাইডের মাধ্যমে আমার নিজের ক্রিয়েটিভিটিও প্রকাশ পায়। আবার তার চেয়েও ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি আরেকজনকে, যে আমার স্লাইড গুলো শুনবে, এই আমি যে স্লাইডটা বানাবো এই স্লাইডটাকে আরেকজনকে বোর করবে কিনা, বা আরেকজন আমার এই স্লাইডের প্রতি কতক্ষণ তার অ্যাট্রাকশনটা ধরে রাখতে পারবে, এটা একটা ফ্যাক্ট। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না তা না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্লাইডের আরো অনেক এলিমেন্টস আছে, এটা আমরা লাস্টে আর একটু করে আলোচনা করব আমি, যে স্লাইডের আরো কিছু এলিমেন্টস আছে। তো ওই এলিমেন্টস গুলা অ্যাজ ইউজুয়াল ব্যাকগ্রাউন্ড একটা এলিমেন্টস, তো একটা এলিমেন্টস যদি আমি বাদও দিই, যে ঠিক আছে থাকলো ওটা সাদা, হোয়াইট বা ট্রান্সপারেন্ট, আবার অন্য এলিমেন্টস গুলা যাতে ব্যালেন্সড হয় আর কি। তো অন্য এলিমেন্টস গুলো যদি ঠিকঠাক মতো আসে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। আর কি কারো কোনো আর কোশ্চেন কোনো আছে? কোশ্চেন থাকলে প্লিজ চ্যাট বক্সে জানাই। আমার মনে হয় কার কোনো কোশ্চেন নেই, রাজি নেক্সট কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি গোল্ডেন রেশিওতে। তো ডিজাইনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, গোল্ডেন রেশিও আমরা নেচারের ক্ষেত্রেও পাই আর কি। তো গোল্ডেন রেশিও জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো আমরা যদি দুইটা একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করি, বা এই রেক্টেঙ্গেলটা হতে পারে আমার ক্যামেরার যে ইয়েটা, ফোকাসের যে জুম ইয়েটা সেটা হতে পারে, বা আমার কোনো ড্রয়িং এর পেজ হতে পারে, বা আমার ল্যাপটপের কোনো স্ক্রিন হতে পারে, আমার প্রেজেন্টেশনের একটা পেজ হতে পারে, যে কোনো কিছু। তো সেক্ষেত্রে একটা রেশিও মেনটেন করা হবে, সেটা হচ্ছে এ আর বি এর একটা রেশিও। যে একটা রেক্টেঙ্গেলকে আমি যদি দুই ভাগে ভাগ করি, একটা যদি হয় এ আর আরেকটা যদি হয় বি, আমি এখন যেটা বলতেছি সেটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কথা বলতেছি। তো এই দুইটার রেশিও হবে 1.618। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কিরকম, ম্যাথমেটিক্যাল ব্যাপারটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমি সিম্পল করে যদি বলি, তো এখানে একটা সিরিজ ইউজ করা হয়, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। অর্থাৎ 0 আর 1 মিলে 1 পাবো, আবার 1 মিলে 2 পাবো, 1 আর 2 মিলে 3 পাচ্ছি, 3 আর 2 মিলে 5 পাচ্ছি, এরকম একটার পর একটা অ্যাডিটিভ ভাবে বাড়তেই থাকে। এটার ফলে আমি একটা পাথ পাই আর কি, ডিজাইন পাথ। সেই পাথটাকে সেই পাথটার যে ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্টটাকে বলা হচ্ছে কি গোল্ডেন পয়েন্ট। এখন গোল্ডেন পয়েন্টটার দরকারটা কি? আমি যখন কোনো একটা ডিজাইন করি সেখানে অনেক এলিমেন্টস থাকে। এখন এতগুলো এলিমেন্টস এর মধ্যে আমার একটা মেইন এলিমেন্টস থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমি যেটাকে ফোকাস করতে চাই। তো ওই এলিমেন্টসটাকে যদি আমি গোল্ডেন পয়েন্টে রাখি, তাহলে ওই এলিমেন্টসটা অটোমেটিক্যালি একটা ফোকাস পয়েন্টে চলে আসে। আবার ওই এলিমেন্টস, আমার মেন এলিমেন্টসটা গোল্ডেন পয়েন্টে রাখার কারণে অন্যান্য সাথে যে এডিশনাল এলিমেন্টস গুলো আছে, ওই এলিমেন্টস গুলো একটা ব্যালেন্স পয়েন্টে চলে যায়। মানে অন্যান্য এলিমেন্টস গুলোকে, এটা একটা অ্যাকচুয়ালি কম্পোজিশনের ব্যাপার, যে অন্যান্য এলিমেন্টস গুলোকে আমি কিভাবে রাখবো, এবং একটা হোল একটা ব্যালেন্স ডিজাইন করার ক্ষেত্রে আমার গোল্ডেন রেশিওটা মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট। আর র্যান্ডমলি কোনো জিনিস সাজানোর চেয়ে আমি যদি এই রুলসটা ফলো করি, তাহলে ওইটা অ্যাট্রাকটিভও হয়, তারপরে হচ্ছে ফোকাস পয়েন্টটা ক্রিয়েট করা যায় আর কি, যে টু দা পয়েন্ট যেটাকে বলে আর কি। তো এখানে গোল্ডেন পয়েন্টটা আমি বুঝতেই পারছি যে 5 আর 3 এর পরে যে মেইন ফোকাস পয়েন্টটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন পয়েন্ট আর কি। এরপরে আসি যে কিছু ডিজাইন প্রিন্সিপালস,
যে আমরা ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইন অ্যাকচুয়ালি পোস্টার হোক বা কোনো কম্পোজিশন হোক, একটা জিনিস মনে রাখা দরকার যে পোস্টার হোক, লোগো হোক বা স্লাইড হোক, যেটাই হোক না কেন, সবকিছুই সব রকমের ডিজাইনই আসলে একটা কম্পোজিশন। তো কম্পোজিশনটা কতটা ভালো সেটার উপর ডিপেন্ড করবে ডিজাইনটা কতটা ভালো। তো ডিজাইনের কিছু প্রিন্সিপালস, সেটা হচ্ছে 3 মেজর প্রিন্সিপালস যদি বলি, প্রথম আসে এমফাসিস, যে কোন আমার অনেক এলিমেন্টস থাকবে, আমি কোনটাকে প্রায়োরিটি দিব। তারপর আসে কন্টিনিউটি, তারপর আসবে ব্যালেন্স। তো প্রথমে যদি আসি এমফাসিসের ক্ষেত্রে, যে কোনো একটা জিনিস আমি কিভাবে এটাকে গুরুত্ব দিব বা এমফাসাইজ করব, এটা ডমিনেন্স এবং সাবঅর্ডিনেন্স ক্রিয়েট করা। যে একটা জিনিস ইম্পর্টেন্ট, তাহলে এর আশেপাশের বাকি জিনিসগুলো কি হবে, অবভিয়াসলি লেস ইম্পর্টেন্ট হবে। তো ওই জন্য কি ডমিনেন্স আর সাবঅর্ডিনেন্স ক্রিয়েট করাটা। তো ডমিনেন্স জিনিসটা অনেকভাবে ক্রিয়েট করা যেতে পারে। এটা কালার চেঞ্জের মাধ্যমে হতে পারে, শেপ চেঞ্জ করার মাধ্যমে হতে পারে, ওরিয়েন্টেশন চেঞ্জ করার মাধ্যমে হতে পারে। এখানে একটা এক্সাম্পল আমি বোঝাতে চাচ্ছি যে মস্কের ক্ষেত্রে, মস্ক পুরাটা একরকম, ওটার উপর একটা ডোম থাকে, ওই ডোমের কারণে ওখানে একটা ডমিনেন্সি ক্রিয়েট হয়। তো মস্কের ক্ষেত্রে হাফ সার্কুলার বা স্পেরিক্যাল একটা ডোম দিয়ে ওইটার মধ্যে একটা ডমিনেন্স ক্রিয়েট করা হলো। আর এমফাসিস জিনিসটা কিংবা ডমিনেন্স জিনিসটা কিভাবে আসতে পারে, সেটা হচ্ছে লিমিটিং এলিমেন্টস এর মাধ্যমে হতে পারে। অর্থাৎ এলিমেন্টস অনেকগুলো আছে, আমি কিছু এলিমেন্টস কমায় রাখলাম, তো ওটার মাধ্যমে আমি এমফাসিস আনতে পারি। আবার সাইজ ভেরিয়েশন, অনেকগুলো এলিমেন্টস একসাথে আছে, আমি বুঝতে পারছি না যে কোনটা ইম্পর্টেন্ট। তো মেইন বা ইম্পর্টেন্ট যেটা আছে সেটাকে যদি আমি সাইজে বড় করে দিই, তাহলে অটোমেটিক্যালি ওটা একটা ফোকাসে চলে যায় আর কি। এরপর হচ্ছে এমফাসিস আরো অনেকভাবে আনা সম্ভব, সেটা হচ্ছে কালার চেঞ্জের মাধ্যমে হতে পারে, ডিরেকশন চেঞ্জের মাধ্যমে হতে পারে, ফর্ম চেঞ্জের মাধ্যমে হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে ক্লিয়ার আর বোল্ড ফর্ম যতটা এমফাসিস ক্রিয়েট করবে, অন্যান্য ফর্ম মানে কোনো ভাঙাচোরা বা এবড়ো থেবড়ো ফর্ম কিন্তু এতটা বোল্ডনেস আসবে না। আর ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই কোনো ডিজাইন করব, অবভিয়াসলি আমাদের মেইন বা ফোকাস যে জিনিসটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেটাকে অবশ্যই বোল্ডলি প্রেজেন্ট করতে হবে। বোল্ডনেস যদি ডিজাইনে না থাকে, তাহলে পুরো ডিজাইনটাই হচ্ছে উইক হয়ে যাবে। এরপরে পজিশন চেঞ্জ করে হতে পারে, যে অনেকগুলো এলিমেন্টস আছে, আমি আমার মেইন যেটাকে ফোকাস করতে চাচ্ছি সেটা পজিশনটা চেঞ্জ করে দিতে পারি, টেক্সচার চেঞ্জ করতে পারি। আবার গ্রুপিং এর মাধ্যমে, যে এক জায়গায় একটা জিনিস আছে ওটা একটু লেস ইম্পর্টেন্ট লাগে, অনেকগুলো জিনিস একসাথে নিয়ে আসলে ওটা একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করে। এরপর আসে সাবঅর্ডিনেন্স। সাবঅর্ডিনেন্সটা অ্যাজ ইউজুয়াল ওটাই, আমি ডমিনেন্স বুঝলে সাবঅর্ডিনেন্স জিনিসটাও বুঝে যাব, যে ডমিনেন্স ক্রিয়েট করার পর যেটা বাকি থাকবে সেটাই কি, সাবঅর্ডিনেন্স। সাবঅর্ডিনেন্সটা কেন দরকার, ওই ডমিনেন্স ক্রিয়েট করার সাথে সাবঅর্ডিনেন্স ক্রিয়েট করার অর্থই হলো একটা ব্যালেন্স ডিজাইন। অর্থাৎ একটা ব্যালেন্স ডিজাইন ক্রিয়েট করতে হলে বা একটা ফোকাসড ডিজাইন ক্রিয়েট করতে গেলে একই সাথে ডমিনেন্স এন্ড ব্যালেন্স আনতেই হবে। কারণ ব্যালেন্স কিভাবে আনতে পারি, সাইমেট্রিক্যাল ব্যালেন্স হতে পারে, অ্যাসাইমেট্রিক্যাল ব্যালেন্স হতে পারে, অথবা রেডিয়াল ব্যালেন্স হতে পারে। তো সাইমেট্রিক্যাল জিনিসটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই, যে দুই পাশেই সমান হবে, জিনিসটা ইকুয়াল ইকুয়াল হবে। অ্যাসাইমেট্রিক্যালটা কিরকম, অ্যাসাইমেট্রিক্যাল হচ্ছে দুই পাশে আমি ব্যালেন্স করব, মানে কি আমাকে দিতে হবে সেম টাইপের জিনিস, কিন্তু দেখতে সেটা যাতে একই রকম হবে না। অর্থাৎ আমি উভয় পাশের গুরুত্বটা সেম রাখবো বা উভয় পাশের ওয়েটটা সেম রাখবো, কিন্তু এলিমেন্টস গুলো হয়তো বা এলিমেন্টস এর ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হবে, এরকম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। আর রেডিয়াল ব্যালেন্স, এটা হচ্ছে হুইলের ক্ষেত্রে বা কোনো একটা জিনিস রেডিয়েটিং বা সেন্টার থেকে দূরে সরে যাচ্ছে বা দূর থেকে সেন্টারে আসতেছে। অর্থাৎ একটা হচ্ছে কি সেন্টার থেকে বাইরের দিকে যাওয়া, রেডিয়েটিং আউটসাইড, আর একটা হচ্ছে কি ভেতরের দিকে বা কনসেন্ট্রেটিং হওয়া। তো এটা তো একটা ইম্পর্টেন্ট না। এরপর আসি কন্টিনিউটি। তো কন্টিনিউটিটা কিভাবে আনতে পারি, আমি রিপিটেশনের মাধ্যমে, অল্টারেশনের মাধ্যমে আর প্রোগ্রেশনের মাধ্যমে। কোন একটা জিনিস যখন রিপিট হয় বারবার, আমরা বলি যে হ্যাঁ এটা একটা কন্টিনিউয়াস জিনিস। তো রিপিটেশন জিনিসটা অনেকভাবে হতে পারে। সিম্পল রিপিটেশন, যে একই জিনিস বারবার রিপিট করে যাওয়া, সেম জিনিস বারবার হওয়া, তো এই জিনিসটা আই ক্যাচিং হয় না, আর অনেক সময় মনোটোনাস আর বোরিং হয়। আর কমপ্লেক্স রিপিটেশন ব্যাপারটা হচ্ছে কি, আমি চেঞ্জ করব, রিপিট করব, কিন্তু একটু পর পর চেঞ্জ করব। মানে একই জিনিস আমি দুই তিনটা এলিমেন্টস পরে চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে কমপ্লেক্স রিপিটেশনের ক্ষেত্রে। এরপর আসি অল্টারেশন। অল্টারেশনের ক্ষেত্রে হচ্ছে দুইটা বা তিনটা ফর্ম থাকতে পারে, তাদের রিপিটেশনের মাধ্যমে হতে পারে। অর্থাৎ এখানে আমি একই রকম এলিমেন্টস রাখি না, দুই তিন রকম এলিমেন্টস রাখি এবং তাদের চেঞ্জের মাধ্যমে কন্টিনিউশনটা হয়। এরপর আসি প্রোগ্রেশন। প্রোগ্রেস হওয়া মানে কি, আস্তে আস্তে উন্নতি হওয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা জিনিস এটা আরেকটু বড় হলো, এরপর ফার্দার স্টেপে আরেকটু বড় হলো, এভাবে চেঞ্জ হওয়া। তো এটাও একটা কাইন্ড অফ কন্টিনিউশন।
এরপরে আসি যে প্রোগ্রেশন জিনিসটা কিভাবে আনা সম্ভব। তো প্রপোর্শন চেঞ্জ করা, সলিড ভয়েড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সলিড ভয়েড এর জিনিসটা, যে একটা জিনিস আমি যে এলিমেন্টস গুলা ইউজ করি সেটা হচ্ছে সলিড, আর যে জায়গাটা আমি ইউজ করি না বা খালি রাখি সেটা হচ্ছে আমার ভয়েড জায়গা। তো ডিজাইনের ক্ষেত্রে আমার এই জিনিসটা মেনটেন করতে হবে, যে কোনো লোগো ডিজাইন করি বা পোস্টার বা ফ্লায়ার ডিজাইন করলাম, ব্যানার ডিজাইন করলাম, আমি কতটুকু জায়গা ধরবো বা লিখবো বা কতটুকু জায়গা আমার ডিজাইনটাকে রাখবো এবং কতটুকু জায়গা আমি খালি রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি। পুরাটা আমি লিখে ভরাই ফেললাম এরকমও হবে না, আবার খুব বেশি জায়গা ছেড়ে দিলাম যেটা হচ্ছে কোনো ব্যালেন্স ক্রিয়েট করে না, এমনও হবে না। এরপরে আসি সাইজ ট্রান্সফরমেশন হতে পারে, কালার চেঞ্জের মাধ্যমে আমি আনতে পারি, যে আস্তে আস্তে একটা কালার চেঞ্জ হলো, অথবা শেপ ভেরিয়েশনের মাধ্যমেও হতে পারে। তো এই জিনিসটা এতক্ষণ যেটা বললাম আর কি ডিজাইনের ক্ষেত্রে, এটা একটা এক্সাম্পল, এটা একটু খেয়াল করি। যে প্রথমে একটা পোস্টারে আসি, তো এই পোস্টারের ক্ষেত্রে কি হলো, সেটা হচ্ছে যে ইয়েলো কালারটা দিয়ে ওরা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। ইয়েলো কালারটা দিয়ে ওরা বোঝাতে চাচ্ছে যে এটা একটা মানে টেক ফ্লাইট। সো বোঝানো যাচ্ছে কি এটা একটা ইয়ে, মানে ফ্লাইটের একটা ইয়ে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে লেখার চেয়ে, লেখা কিন্তু খুবই প্রিসাইজ, লেখার চেয়ে ওরা আইকন ইউজ করলো, তারপর লেখাগুলা কি ইউজ করলো, যতটুকু ইউজ না করলেই না, আমি খুব বেশি লিখে ফেলবো এরকম হয় না। আমি যতটুকু দরকার টু দা পয়েন্ট প্রিসাইসলি, যত কম লিখে আমি বোঝানো সম্ভব, মানে মিনিমালিস্টিক ডিজাইন যেটাকে বলে আর কি, যে ওই মিনিমালিস্টিক ডিজাইন করতে পারলে বেটার। আর একটা জিনিস, এই এখানে সেলস এর যে ইয়েটা আছে ওইটা একটু খেয়াল করি, যে 25% অফ। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমি এখানে ছোট করে লিখতে পারতাম, এটাকে আমি বড় করে কেন লিখলাম? কারণ এটার মেইন কনসেপ্টটাই কি, ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে যে ওরা 25% অফ দিল। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা কেন? কারণ ওদের মেইন মোটোটাই এটা আর কি, যে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে, মানুষকে জানাতে চাচ্ছে। নিচেরটাও সেম, যে 50% অফ, এই জিনিসটাই ফোকাস। এটা আমি কালার চেঞ্জ করে করতে পারি, এটা আমার ফন্ট চেঞ্জ করে হতে পারে, সাইজ চেঞ্জ করে হতে পারে। তো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, এখানে একটু প্রবলেম হলো। আচ্ছা, এতটুকুর মধ্যে আর কারো কি কোনো প্রশ্ন আছে? ডিজাইন এন্ড শেপের উপর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ চ্যাট বক্সে জানান। আচ্ছা, সাকিব আর আপতাহি একটা কোশ্চেন করছিল, কোথায় গেল? হ্যাঁ, প্রশ্নটা কি? গ্রাফিক্স এর পার্টগুলো কিভাবে করব, শেপ অর পিকচার্স বিসাইডস দ্য বুলেট পয়েন্টস, অ্যাকচুয়ালি কি মিন করছে? কি আবার আবার একটু বলতে হবে ক্যান উই প্রশ্নটা। গেট দ্য স্লাইড? আচ্ছা, এটা দেওয়া যাবে ইনশাল্লাহ, এটা পরে। কোশ্চেন করছে যে গ্রাফিক্স এর পার্টগুলো কিভাবে করব, শেপ অর পিকচার্স বিসাইড দ্য বুলেট পয়েন্টস। ও কি মিন করছে এখানে, যে মানে পিকচার শেপ গুলা কেমন করে সে মানে তৈরি করবে বা এই টাইপের কিছু একটা মিন করছে হয়তো। আচ্ছা, পিকচার, এটা একটা ব্যাপার হচ্ছে যে কি আমি যখন লেখা ইউজ করব, ধরো যে, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, যে আমি সবচেয়ে ভালো হয় কি আমি যদি কোন একটা জিনিস লেখা দিয়ে বা ছবি দিয়ে প্রকাশ করতে পারি। যে আমি একটা জিনিস যদি আমার লেখা দিয়ে প্রকাশ করতে ছবি দিয়ে প্রকাশ করতে পারি, বা কোনো আহ, মানে ভিজুয়াল কোনো ডেটা দিয়ে প্রকাশ করতে পারি, ওখানে আমার লেখাটা কম দরকার। তো এমন হলো যে আমি ছবিটা দিলাম, কোন একটা ছবি দিলাম, এই ছবির পাশে লিখলাম আর কি। যেমন আমার স্লাইড গুলার ক্ষেত্রেও খেয়াল করলে দেখবা যে কি আমিও তো কি করলাম, যে কতগুলা ছবি দিলাম বা কতগুলা গ্রাফিক্স রিলেটেড জিনিস বানাইলাম, ওইটার পাশে একটু করে লেখা দিলাম, বা আমার ওইটার ডেসক্রিপশনটা যতটুকু দরকার অতটুকু দিলাম। তো এই ক্ষেত্রে সাইজ অ্যালাইনমেন্ট, তারপরে ফন্ট সাইজ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল করতে হবে। আর ছবি যদি দিয়ে প্রকাশ করা যায় তাহলে এমনও হতে পারে যে আমি শুধু ছবি দিলাম, লেখা দিলাম না, এটাও হতে পারে। আবার যদি লেখা দিতে হয় তাহলে ছবিটা দিলাম, ছবির পাশে লিখে দিলাম, বা ছবি থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি ওটাকে কেটে বড় করে দেখাতে পারি, এই জিনিসটাকে আমরা ব্লো আপ বলে থাকি। যে কোনো একটা বড় ছবি দিলাম, ওই বড় ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তো ওই ইম্পর্টেন্ট জিনিসটাকে আমি আবার ক্রপ করলাম। তো এই ক্ষেত্রে সার্কুলার ক্রপ হতে পারে, স্কোয়ার ক্রপ হতে পারে, ওইটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো ক্রপ করে আমি বড় করে আবার ওই জিনিসটা দেখালাম, এবং তখন ওইটার নিচে আমি একটু করে
হচ্ছে ডেসক্রিপশনটা লিখে দিতে পারি বা ইনফরমেশনটা দিতে পারি। এই ব্যাপারটাকে ব্লো আপ বলা হয়। তো ব্লো আপ ইউজ করতে পারি বা অ্যাজ ইউজুয়াল ছবি ইউজ করে ওই ছবির পাশেও লিখে দিতে পারি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন করছি, সলিড ভয়েডটা হয়তো সে বোঝেনি। আচ্ছা, সলিড ভয়েড জিনিসটা হচ্ছে যে এটা এটার কথা ধরি, মানে এটা একটা কম্পোজিশন আর কি, ইন্টারলকিং নিয়ে যে পেজটা, এটা একটা কভার পেজ প্লাস একটা কম্পোজিশন। তো এখানে আমি দুইটা রেক্টেঙ্গেল ইউজ করলাম, একটা লাইন ইউজ করলাম আর একটা লেখা ইউজ করলাম। তো রেক্টেঙ্গেল, লাইন, এই জিনিসগুলো হচ্ছে আমার সলিড জিনিস। হ্যাঁ, আর আমার পিছনের যে জায়গাটা খালি আছে ওইটা আমার ভয়েড জায়গা। তো আমি যখন কোনো ডিজাইন করব, তো সেটা বুঝতে হবে যে আমি কতটুকু জায়গা ধরবো, মানে কতটুকু জায়গায় আমার এলিমেন্টস গুলোকে বসাবো এবং কতটুকু জায়গা আমি খালি রাখবো বা আমি এলিমেন্টস গুলা বসাবো না। তো যেই জায়গাগুলোতে বা যেই জায়গাগুলোতে আমি এলিমেন্টস বসাচ্ছি বা যে এলিমেন্টস গুলা বসাচ্ছি, ওই এলিমেন্টস গুলা বা ওই এলিমেন্টস এর জায়গাগুলো হচ্ছে আমার সলিড জায়গা। আর যেটা আমি এলিমেন্টস বসাচ্ছি না সে বা খালি রাখছি বা আনইউজড বলা যেতে পারে, সেটা হচ্ছে আমার ভয়েড জায়গা। এখন ভয়েড জায়গাটা কি আসলে আনইউজড? হ্যাঁ, ওইটা হয়তো বা আমি কোনো লিখার কাজে বা কোনো কিছু ইউজ করছি না, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আনইউজড বলা যাচ্ছে না। কারণ কি, ওই ভয়েড জিনিসটার কারণে আমার পুরো কম্পোজিশনটা কমপ্লিট হলো আর কি। যে ওই ভয়েডটা ছাড়া আমার কম্পোজিশনটা কমপ্লিট হবে না। তো এটা একটা ব্যালেন্স করার ব্যাপার যে কি কতটুকু সলিড রাখবো আর কতটুকু ভয়েড রাখবো। এরপর আর কোনো প্রশ্ন? একটা কোশ্চেন আসছে রাখছি, গোল্ডেন রেশিও কিভাবে কাজ করে এটা বুঝতে পারে নাই সে। এটা একটু যদি ক্লিয়ার করতা, মানে তুমি একটা ওই ক্যামেরার উদাহরণ দিয়ে সম্ভবত কতদিন বলছিলা, ওইটা একটু এক্সপ্লেইন করতে পারো। ক্যামেরাটা বললাম কারণ ফটোগ্রাফির ব্যাপারটাও চলেই আসে। হুম, হ্যাঁ হ্যাঁ, তো রাইট। এই জন্য ক্যামেরাটা বললাম আর কি, যে আমরা শুধু যে ড্রয়িং করব বা স্লাইড বানাবো তা না, অনেকেই আছে ফটোগ্রাফি করে। তো ফটোগ্রাফির ক্ষেত্রে গোল্ডেন রেশিও জিনিসটা মেনটেন করাটা ভালো। তো ফর এক্সাম্পল ধরো যে তুমি কোন একটা অবজেক্টের ছবি তুলতে চাই, তো ওই অবজেক্টটাকে আমি আমার ওই কোথায় রাখবো কম্পোজিশনে? তো ক্যামেরার স্ক্রিনে দেখা যায় অনেকগুলা লাইন আসে। তো ওই লাইনের ক্ষেত্রে গোল্ডেন পয়েন্টটা কোনটা, এখানে গোল্ডেন পয়েন্টটা কোনটা? এখানে গোল্ডেন পয়েন্টটা হচ্ছে এই যে আমি গোল্ডেন রেশিও লিখলাম এবং এই যে একটা স্কোয়ার, এখানে গোল্ডেন পয়েন্টটা এটাই। তো আমি যখন কোনো ছবি তুলবো, তো অবজেক্টটাকে আমি গোল্ডেন পয়েন্টে রাখলে দেখা যাবে যে পুরোটা একটা ওই যে সলিড ভয়েডের কম্পোজিশনটা ভালো হয়। কিন্তু দেখা গেল যে আমি একটা ফটোগ্রাফি করলাম, ছবি তুললাম এবং ওই অবজেক্টটাকে আমি মাঝখানে রেখে দিলাম। অনেকে আছে যে এরকম হয় যে নিজেদের ছবি তুলি বা আরেকজনের ছবি তুলি বা যে কোনো অবজেক্টের ছবি তুলি আমরা মাঝখানে রাখি। এই মাঝখানে রাখলে আসলে কম্পোজিশনটা ভালো হয় না বা ফোকাসটা ঠিক মতো হয় না। তো আমরা যদি এই জিনিসটাকে এই গোল্ডেন পয়েন্টে রাখতে পারি, তাহলে হচ্ছে কি ফোকাসটা ভালো হয় এবং কম্পোজিশনটাও দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে সলিড ভয়েডের ব্যাপারটাও ঠিকঠাক হয়, আবার ব্যালেন্সও ক্রিয়েট হয়। তো এটাই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মেহরাব মনে হয় আরেকটা কোশ্চেন করছে, মানে ও বুঝতে পারে নাই যে এটা মিডলে রাখতে হবে নাকি। আচ্ছা, আহ এটা আমি একটু এক্সপ্লেন করতে পারি। এটা হচ্ছে যে ধরো তুমি যখন ক্যামেরা অন করো দেখবা যে দুইটা ভার্টিক্যাল দাগ থাকে আর দুইটা হচ্ছে হরাইজন্টাল দাগ থাকে, দুইটা লাইন থাকে। এই দুইটা লাইনের তোমরা কি কেউ খেয়াল করছো যখন ক্যামেরা অন করো দুইটা দাগ দাগ আসে স্ক্রিনের উপরে, মানে অনেকটা রুলার টাইপের। এটা কি কেউ কনফার্ম করতে পারবে, দেখছো কেউ এটা? গ্রিড লাইনের কথা বলছেন? গ্রিড লাইন, রাইট রাইট রাইট, গ্রিড লাইন। গ্রিড লাইন। তো ওই গ্রিড লাইনের ভিতরে যে দুইটা, আমি যদি গ্রিড 9 পয়েন্টেরও থাকে আবার ওই মানে 3 বাই 3 থাকে, অনেক সময় 2 বাই 2 থাকে। তো আমি যদি চিন্তা করি যে দুইটা লাইন ভার্টিক্যাল আছে, দুইটা হরাইজন্টাল আছে। আচ্ছা, যদি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, জাস্ট একটু পারমিশন চাচ্ছি। ভাই দিচ্ছি। আচ্ছা, হুম, আমি যদি স্ক্রিন ক্যামেরাটা অন করি তখন আমরা দেখবো যে এরকম দুইটা আমার লাইন সোজা হচ্ছে না, জাস্ট এরকম এরকম একটা গ্রিড থাকে না? তোমরা খেয়াল করছো? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এটি কি আপনার স্ক্রিন? জি ভাই, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি কয়েকটা দাগ টানছি, এটা কি দেখা যাচ্ছে? জি ভাই যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা,
তো এই যে এই সেকশনটার কথাই বলা হচ্ছে যে আমাদের গোল্ডেন রেশিওটা, মানে যখন আমরা ছবি তুলবো বা কোনো একটা স্লাইডে কোনো অবজেক্ট রাখবো, সাপোজ স্লাইডে একটা লেখা রাখতে চাচ্ছি বা স্লাইডে একটা ছবি রাখতে চাচ্ছি, সেটা যদি আমি একেবারে মিডল বরাবর এখানে একটা মানুষের ছবিটা রাখি, এটা যতটা না আকর্ষণীয় হয়, সেটা যদি আমি এই ইন্টারসেকশন পয়েন্ট গুলোতে রাখতে পারি, সেটা আরো বেশি আকর্ষণীয় হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও। তো কখনো কোনো ছবি তুলতে গেলে তোমরা এটা খেয়াল করে দেখো, যখন তোমরা কোনো পোর্ট্রেট তুলবা বা কোনো কিছু করবা, এখন কিন্তু এই যে ফর্মাল ছবিগুলো ছাড়া কখনোই দেখবা না কেউ হচ্ছে একেবারে মাঝে রেখে কোনো ছবি তুলছে, একজনকে একদম মাঝে বসাই দিছে দিয়ে ছবি তুলছে, এরকম না। দেখবে যে হয় ডান সাইডে স্ক্রিনের ডান সাইড করে রাখছে, মানে এই বরাবর রাখছে, অথবা এই বরাবর রাখছে। তো এইটা আসলে যে গোল্ডেন রেশিওর রুলটা ফলো করে আসে, যে আমি যদি এই ইন্টারসেকশন পয়েন্ট গুলাতে রাখতে পারি, আইদার এখানে অথবা এখানে অথবা এখানে, মানে এই ইন্টারসেকশন পয়েন্ট গুলোতে রাখলে জিনিসটা আমাদের সহজে চোখে পড়ে। এটা একটা হিউম্যান সাইকোলজিও বলতে পারো। বা এই গোল্ডেন রেশিওর একটা মানে খুব থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, অনেক মজার একটা, তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পারবে আর কি। মানে ওয়ার্ল্ডের অনেক কিছুই এই গোল্ডেন রেশিওটা মেনটেন করে আর কি। ওকে, ঠিক আছে। ভাইয়া অনেক সুন্দর করে বুঝাই দিল, আরো ইজিলি বুঝাই দিল। আমি অ্যাকচুয়ালি একটু আর্কিটেকচারের ভাষায় চলে গিয়েছিলাম, সো আই এম সরি। আচ্ছা, আচ্ছা, আর কি আর কারো কারো কোনো কোনো কোশ্চেন? প্রশ্ন? আচ্ছা আচ্ছা রাচি, আমার একটা রিকোয়েস্ট আছে কি, তুমি ওই যে লাস্ট একটা স্লাইড বের করলাম না, একটা ডিজাইনের উদাহরণ ছিল, ইন্টারলকিং এটা? ওর উপরে স্লাইডটা যেখানে দুইটা পোস্টার রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা। আচ্ছা, আমাদের তো সেশনটা একটু অ্যাডভান্স লেভেলের, কারণ আমাদের টার্গেটটা ছিল যে সব যারা মেইনলি গ্রাফিক্স এর কাজ করে বা স্লাইড ভালো প্রেজেন্টেশন দিতে পারে, তাদের এই স্লাইড গুলো ভালো থাকে। তো এখানে আমাদের টপিক গুলো কিছুটা হয়তো অনেকের জন্য অ্যাডভান্স লাগতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যারা গ্রাফিক্স রিলেটেড আইডিয়া রাখে তাদের কাছে হয়তো বিষয়টা খুব বেশি কঠিন নাও লাগতে পারে। তো যারা নতুন আছে ওদের জন্য মনে হয় একটা কাজ করলে সুবিধা হয়, মানে তুমি যে জিনিসগুলো এখন আমাদেরকে দেখাইলে, শিখাইলা, তো এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশনটা এই টোটাল কাভারটাতে বা এই পোস্টারে কিভাবে অ্যাপ্লিকেশন হয়েছে এটা যদি বুঝাই দিতে পারতে, তাহলে আমাদের জন্য হ্যাঁ বুঝতে হ্যাঁ, সুবিধা আমি হতো হয়তো অনেকে। আচ্ছা, জাস্ট ওই আমি যে অ্যাকচুয়ালি জিনিসগুলো, হ্যাঁ sure. আচ্ছা, আমি এখানে পোস্টারটা রাখার মেন কারণটা এটাই আসলে, যে ভাইয়া যেটা বললেন যে এতক্ষণ যেগুলো দেখলাম সেই ব্যাপারগুলো এখানে কিভাবে আসছে বা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হলো। তো পোস্টারটার ক্ষেত্রে যদি দেখি, সলিড ওয়ার্ডেও যদি আসি, তো এই পোস্টারটা কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এটা একটা ফ্যাক্ট। প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হলো। তো তারপরের কথা আসি যে ব্যাকগ্রাউন্ডটা যে ইউজ করলো, ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্টে রেখে আমি কি ধরনের ফন্ট ইউজ করব। আমাকে এমন ফন্ট ইউজ করতে হবে যেটা আমি সহজে আই ক্যাচিং হয়, মানে পড়তেও অসুবিধা যেন না হয়, সেটা একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে যে আমি মেইন কথাটা সাইজ ভেরিয়েশন করতে পারি, কালার ভেরিয়েশন করতে পারি। এটা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট, বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, যে ফোকাস পয়েন্ট যে জিনিসটা আসছে। যেমন এখানে টেক ফ্লাইট কথাটাকে ইয়েলো করে দিছে, হোয়াই নট এটা সাদা বা হোয়াইট হলো না কেন, বা অন্য কালার হতে পারতো। এখানে মেইন কালারটা যেটা নেভি ব্লুর সাথে ইয়েলোটা ইউজ করা হয়েছে, কিন্তু ইয়েলো কালারটা ইউজ করার মেইন কারণ হচ্ছে একটা ফোকাস ক্রিয়েট করা আর কি। তো আর এখানে এই যে জিনিসটাকে আমি বোল্ড করতে চাই সেই ব্যাপারটাকে এখানে ওরা এই টেক রাইট কথাটাকে বড় করে দিল, আবার কালারটাও চেঞ্জ করে একটা বোল্ডনেস ক্রিয়েট করলো, প্লাস একটা ফোকাস ক্রিয়েট করলো। তারপরে যদি আসি যে কি এখানে আওয়ার সার্ভিস লিখে কিছু সিম্বল ইউজ করা হয়েছে, তো এই সিম্বল গুলো ইউজ না করলে কি হতো, আমরা একটু চিন্তা করে দেখি যেখানে সিম্বল গুলা নাই, তো এই সিম্বল গুলো যদি না থাকতো তাহলে জিনিসটা একটু বোরিং লাগতো, মনোটোনাস লাগতো। কিন্তু সিম্বল ইউজ করার কারণে আমি বুঝতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, এটাও ক্লিয়ার হয়ে গেল, আবার জিনিসটা একই সাথে বোরিংও লাগলো না। তো এটা একটা ফ্যাক্ট। যখন আমরা কোনো পোস্টার ব্যানার ডিজাইন করব, আমাদেরকে এটাও একটু সাইকোলজির কথা চিন্তা করতে হবে, ক্লায়েন্টের কথা চিন্তা করতে হবে, তারপর যাদের জন্য বানাচ্ছি বা অ্যাডভার্টাইজমেন্ট যে করব, যারা দেখবে ভিউয়ার অডিয়েন্স, তাদের কথাও চিন্তা করতে হবে যে তারা জিনিসটা কিভাবে নিবে, জিনিসটা তাদের কাছে কতটা ইজি হয় বা সহজবোধ্য হয় কিনা, এটা একটা ফ্যাক্ট। তারপরে মানে যতটুকু প্রিসাইসলি করা যায়। আরেকটা কথা আছে কি, লেস ইজ মোর। হ্যাঁ, একটা জিনিস যতটা মিনিমালিস্টিক করা যায় বা কম এলিমেন্টস দিয়ে যদি প্রকাশ করা যায়, সেটা হচ্ছে একটু ভালো। অনেকে আছে যে পোস্টার ফ্লায়ারে অনেক বেশি লেখা লেখে, এটাও করা যাবে না আর কি।
না এখানে গেল যে ব্যাকগ্রাউন্ডের কথা গেল, কালার গেল, ফোকাস গেল। এরপরে যদি আমি এই 25% অফ এইটাতে আসি, তো আমি একটু আগে বলতেছিলাম যে ফোকাস ক্রিয়েট করা। তো ফোকাস জিনিসটা আমি কিভাবে ক্রিয়েট করব? এখানে 25% অফ লেখাটা ভায়োলেট কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা, আবার এটা কালার চেঞ্জ করে দেওয়া, এবং অন্যান্য যে সব নাও একটা কথা আছে, এটা থেকে এই ফন্টটা সাইজে বড় করে দেওয়া হয়েছে, অনেক বেশি বড়। এটার কারণ কি, আমি ফোকাস ক্রিয়েট করতে চাচ্ছি। লোকজন যখন প্রথমে এটা দেখবে তার চোখে প্রথমে এটাই পড়বে যে 25% অফ। তো এটা দেখার পর, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ট্রিক বলা যেতে পারে, যে এটা দেখার পর তারা অবশ্যই আগ্রহ ফিল করবে, ইন্টারেস্টেড হবে যে আরে হ্যাঁ 25% অফ, তো একটু দেখি বা যাই। তো অনেকে যাবে আর কি শপিং করার জন্য। তো এটা একটা ফ্যাক্টর কি, এটা একটা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। তারপরে হচ্ছে এর নিচেরটাতে আসি, এখানে 2-3 রকমের কালার ইউজ করা হয়েছে। তো এক একটাতে এক এক রকম কালার ইউজ করা হলো। এমনিতে নর্মাল যে লেখা, সেই নর্মাল লেখা থেকে 50% অফ লেখাটা আমার চোখে পড়তেছে। আবার সুপার সেল কথাটাও বড় করে দেওয়া আছে। মানে আমি আমার ফোকাস যাদেরকে দেখাতে চাচ্ছি, অডিয়েন্স বা ভিউয়ার, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এই জন্য দেখা যাচ্ছে যে আমি কালার চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করলাম, আবার ফন্টের সাইজও চেঞ্জ করে দিলাম। তো এই জিনিসগুলো ফ্যাক্ট, যে আমি কি করতে চাচ্ছি। তারপরে কম্পোজিশন একটা ফ্যাক্ট, যে কম্পোজিশনের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসগুলো বললাম আর কি, যে বোল্ড হতে হবে এবং এলিমেন্টস গুলাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। তারপর ব্যালেন্স, কন্টিনিউটি, এমফাসিস, যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো মেনটেন করতে হবে আর কি। এখানে সব যে ব্যাপারগুলো বলা যায় মোটামুটি এই জিনিসগুলো এখানে কভার করা হয়েছে আর কি। তো এই আর কি। আর কোনো প্রশ্ন? আপাতত আপু কোনো আমি একটু কোশ্চেন পরে নাই আসছি, মনে তো একটু রিভিউ করা যাবে? কি? মানে ব্যাকগ্রাউন্ড থেকে মানে ওগুলা বুঝছিলাম, মানে আমি একটু পরে আসছি এজন্য মানে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমাদের সময় একটু কম, ওগুলা আমরা স্লাইড প্রোভাইড করতে পারবো। আর আমাদের ইয়েটা আজকে সেশনে রেকর্ড করা হচ্ছে, তো যারা মিস করছে কোনো সমস্যা থাকলে আমাদের মেইল করলে আমরা তাকে রেকর্ডেড ফরম্যাট শেয়ার করতে পারবো, তার সাথে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা রাঁচি, হ্যাঁ তুই তারপরও কন্টিনিউ কর। হ্যাঁ ভাই হ্যাঁ, বলেন। রাঁচির কি শেষ হয়ে গেছে, মানে রাঁচির পার্ট কি না টোটালটা আমার শেষ? আরেকটু বাকি আছে। হ্যাঁ আচ্ছা, ওই টোটাল ওইটুকু শেষ করে নিয়ে তাহলে তুমি 1 মিনিটে একটু টোটাল একটা সামারাইজ বা একটা র্যাপ আপ করতে পারো, যে টোটাল হ্যাঁ, কি কি বিষয়ে কথা বলে, তাহলে মনে হয় আচ্ছা ওই যে এক্সাম তাহলে কোশ্চেন আমরা গুলো একটু, ক্লিয়ার যেহেতু হবে। আমাদের সময় কম, জি জি, হ্যাঁ করা যায়। আমরা একটু সামনে যাই, আগাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অবশ্যই। এরপরে আরেকটা জিনিস, পোস্টার বা ব্যানার ডিজাইন হোক, যেটাই হোক, লোগো ডিজাইন হোক, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে ইন্টারলকিংটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে একটা কথা বলে রাখি, যে আমাদের ক্লাবের বিভিন্ন পোস্টার ডিজাইন হয়, এখানেও আমি দেখলাম জুনিয়রদেরকে যে বোল্ডনেস জিনিসটা, তারপর অ্যালাইনমেন্ট, ইন্টারলকিং, এই জিনিসগুলো হচ্ছে ওরা মেনটেন করে না। এখানে দেখি যে ইন্টারলকিং যদি আমি করতে চাই কোনো একটা এলিমেন্টস, তাহলে ইন্টারলকিং গুলা, এটা এই যে এখানে এখানে যে উদাহরণগুলো দেখাচ্ছি, এটা মোটামুটি ভালো ইন্টারলকিং বলা যেতে পারে। তো ইন্টারলকিং যদি করতে হয়, এভাবে বোল্ডলি ইন্টারলকিং করতে হবে, ঠিক আছে? এখন কিভাবে বুঝলাম যে এটা ভালো? তাহলে আমরা কিছু খারাপ ইন্টারলকিং ও দেখি। তো উইক ইন্টারলকিং, যে এই যে পজিশন গুলা খুবই উইক, একটুর জন্য লেগে আছে, একটুর জন্য এটা খুলে পড়ে যাচ্ছে না, এমন একটা ব্যাপার। আবার এই ছবিটাতে আসি, যে সার্কেল আর দুইটা স্কোয়ারের, যেটা সার্কেলটা একটুখানি দূরে, এটা একটুর জন্য ইন্টারলক করছে না, আবার দূরেও সরে যাচ্ছে না। আর এটা যেটা হয় যে কর্নার টু কর্নার, এটা তো হয়ই না। একটা হতে পারে যে পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড আমরা বানাই অনেক সময়, সেক্ষেত্রে এরকম কর্নার টু কর্নার, মানে চেকার বোর্ড যেটা আর কি, চেকার বোর্ডের কথা আলাদা, চেকার বোর্ডের কথা আমি আসতেছি না, ওইটা একরকম গ্রাফিক ডিজাইন, সেটা অন্য কথা। তো চেকার বোর্ডের ক্ষেত্রে এই জিনিসটা একসেপ্টেবল, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ইন্টারলকিং এর ক্ষেত্রে এটা হয় না, এটা খুবই উইক একটা ব্যাপার, যে একটু করে লেগে আছে, এভাবে হবে না। তো আমরা যখন কোনো একটা ডিজাইন করবো, আবার এভাবে স্লাইডিং ও হয় না, যে একটার সাথে একটা জাস্ট লেগে আছে, হয় এটা বোল্ডলি ইন্টারলক করতে হবে, আর নাহলে ওটা দূরে থাকবে, একটা একটা ডিস্টেন্স মেনটেন করে দূরে থাকবে। এরকম উইক কোনো ইন্টারলকিং বা উইকলি লেগে থাকলে এটা ভালো ডিজাইন না। আরো কিছু ব্যাপার আছে এখানে বলি, সেটা হচ্ছে কোন একটা জিনিস ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা এক্সিস মেনটেন করতে পারি। এক্স এক্সিস, ওয়াই এক্সিস না, জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস বলতে বোঝাচ্ছে কোন একটা দিক, একটা দিক নির্দেশনা মেনটেন করা। যে আমি একটা কোনো পয়েন্ট নিলাম বা কোনো একটা দিকের রেফারেন্সে কাজ করব, হ্যাঁ আমি সবগুলা এলিমেন্টস ওই অ্যালাইনমেন্টে বসাবো। তারপর হচ্ছে সাইমেট্রি, সাইমেট্রিটা আমি আগেই বলেছিলাম,
ব্যালেন্স করা, দুনো পাশে ইকুইভ্যালেন্টলি রাখা। হায়ারার্কি জিনিসটা কিরকম, অনেকগুলো এলিমেন্টস আছে, আমি কোনো একটা জিনিস ওটার আমি শেপটা বা সাইজটা চেঞ্জ করে দিতে চাচ্ছি বা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, তো ওইটা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি জিনিসটাও ফোকাস ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করে থাকি। আর রিদম জিনিসটা হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হওয়া। আমরা রিদম জিনিসটার অর্থটাই ওরকম যে কি আস্তে আস্তে প্রপাগেশনালি চেঞ্জ হওয়া। তারপর হচ্ছে ডেটাম। ডেটাম জিনিসটা হচ্ছে এখানে যে একটা বোল্ড লাইন দেখাচ্ছি, এই লাইনটা অন্যান্য সব এলিমেন্টস কে ধরে রেখেছে। তো এই জন্য এই লাইনটাকে ডেটাম বলা হচ্ছে যে কি এটা এমন একটা লাইন হতে পারে, প্লেন হতে পারে বা কোনো ভলিউম হতে পারে যেটা অন্য এলিমেন্টস গুলোকে কানেক্ট করে রাখে বা ধরে রাখে। আর ট্রান্সফরমেশন আমরা মোটামুটি সবাই জানি যে কোনো একটা জিনিস ধাপে ধাপে চেঞ্জ হওয়া, স্টেজ বাই স্টেজে চেঞ্জ হওয়া, এই ব্যাপারটাকে ট্রান্সফরমেশন বলা হয়। এখন আমি এতক্ষণ যা বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, এখন একটা সামারি করি যে ভাইয়া যেটা বলেছিলেন যে একটা সামারি দেওয়া, তো মেজর ডিজাইন কনসিডারেশনস গুলো আসলে কি। তো ফার্স্ট অফ অল আমরা ডিজাইন কনসেপ্ট চিন্তা করব। যদি আমাকে কোনো লোগো বা পোস্টার ডিজাইন করতে দেওয়া হয় বা যে কোনো কিছু ডিজাইন করতে দেওয়া হোক না কেন, আমি চিন্তা করতে হবে কার জন্য ডিজাইন করতেছি, কেন ডিজাইন করতেছি, কি নিয়ে ডিজাইন করতেছি, অর্থাৎ আমাকে সাবজেক্টটা নিয়ে চিন্তা করতে হবে। তারপর ওই সাবজেক্টের উপর আমার একটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এর কনসেপ্টটা আমার রিয়েলিস্টিক হতে পারে, যে আমি যেটা চিন্তা করলাম সেটাই দিলাম। আবার এটার অ্যাবস্ট্রাক্টও হতে পারে, যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা মানুষকে চিন্তার খোরাক দেয়, সো জিনিসটা অ্যাবস্ট্রাক্ট করতে পারলে ভালো, না করতে পারলেও সমস্যা নেই। অনেক সময় আমরা রিয়েলিস্টিক ডিজাইনে করে থাকি, আবার অ্যাবস্ট্রাক্ট ডিজাইনে করি, দুটাই হয়। তো প্রথমে আমাকে একটা কনসেপ্ট লাগবে, কারণ কনসেপ্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটাকে অ্যাকচুয়ালি গুরুত্ব দিই না, কিন্তু কোনো একটা ডিজাইন করতে গেলে কনসেপ্ট অবশ্যই অবশ্যই লাগে, কারণ কনসেপ্ট ছাড়া কোনো ডিজাইনই হবে না। স্পেশালি লোগো ডিজাইনের ক্ষেত্রে কনসেপ্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো কনসেপ্ট জেনারেট করতে হবে, এবং একটা ডিজাইন কেমন হবে এবং ফার্দার আমি কি এলিমেন্টস ইউজ করব, কি কালার ইউজ করব, কোথায় ফোকাস করব, টাইপোগ্রাফি এলিমেন্টস, মানে প্রথম কনসেপ্ট বাদে আমি বাকি আর যে 5টা পয়েন্ট লিখলাম সেই সবগুলা পয়েন্ট অ্যাকচুয়ালি কনসেপ্ট ওরিয়েন্টেড পয়েন্ট। আমার কনসেপ্টটা যদি আমি ঠিক করে ফেলতে পারি, বাকি পয়েন্টস গুলো আমার কনসেপ্ট থেকেই আসবে। যেমন ডিজাইন এলিমেন্টস, আমি একটা কনসেপ্ট নিলাম, তারপর আমি কি এলিমেন্টস ইউজ করবো এটা আমার কনসেপ্ট থেকেই আসবে। আমি লাইন ইউজ করব নাকি প্লেন ইউজ করব নাকি সার্কুলার কিছু করব নাকি স্কোয়ার ইউজ করব, এটা আমার এলিমেন্টস থেকে চলে আসবে, সরি কনসেপ্ট থেকে চলে আসবে। তারপর আসবে ফোকাস। তো আমি কনসেপ্ট ঠিক হয়ে গেল, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি জিনিসটাকে ফোকাস করতে চাইছি, বা আমার মেইন সাবজেক্টটাকে আমি কিভাবে ফোকাস করব। কালার দিয়ে ফোকাস করতে পারি, লেখা দিয়ে ফোকাস করতে পারি, বিভিন্ন ভাবে ফোকাস করতে পারি। এরপর আসি কালার। তো কালার, আমরা কালার থিওরি যদি ভালো মতো আত্মস্থ করতে পারি বা কালার থিওরির ইমপ্লিকেশনটা যদি হতে পারে, তাহলে এটা একটা ভালো ডিজাইন হতে পারে। সাইকোলজিটা মেনটেন করতে পারলে ভালো। এরপর আসি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ব্যানার বা পোস্টার হোক বা লোগো হোক, টাইপোগ্রাফির মাধ্যমে জিনিসটার পুরো লুক চেঞ্জ হয়ে যায়, যে আমি কি ধরনের ফন্ট ইউজ করব, ছোট নাকি বড়, বা ফর্মাল ফন্ট ইউজ করব নাকি ইনফর্মাল ফন্ট ইউজ করব। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই খেয়াল করে না, ইচ্ছা মতো লিখে দিল, কোনোটার সাথে কোনো রেফারেন্স পয়েন্ট নাই। আমি প্রথমে কয়েক লাইন লিখলাম, তারপরে কয়েক লাইন লিখলাম, এই প্রথম কয়েক লাইনের সাথে পরে কয়েক লাইনের রেফারেন্সের কোনো মিল নাই, বা কোনো এলিমেন্টস আমি বসাইলাম পরপর বা একটা নিচে একটা, কোনো রেফারেন্সের ঠিক নাই, না এভাবে হবে না, একটা রেফারেন্স মেনটেন করতে হবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এরপর আসি স্লাইডের ক্ষেত্রে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাকে ভাবতে হবে জিনিসটা ফর্মাল না ইনফর্মাল। যেমন আমার আজকে স্লাইডটা, এটা কিন্তু ফর্মাল না, তেমন একটা ফর্মাল না, মোটামুটি ইনফর্মালি আমি জিনিসটা যাতে মনোটোনাস না হয় সেই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করেছি। তো জিনিসটা ফর্মাল হলে হবে না, আবার ইনফর্মাল কিনা এটাও দেখতে হবে। যেমন আমি যদি কোনো অফিসের জন্য প্রেজেন্টেশন রেডি করি, বা আমার কোনো প্রজেক্টের সাবমিশন আছে, বা আমি জব করতেছি, আমার অফিসে আজকে প্রেজেন্টেশন আছে, ওইখানে আমি ইনফর্মালি গেলে হবে না, বা ইনফর্মাল প্রেজেন্টেশন রেডি করলে হবে না, সেখানে আমাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ইনফরমেটিভ নাকি এক্সপ্লেনেটরি। মানে এমন হতে পারে যে আমার এই স্লাইডটা সাবমিট করা হচ্ছে বা ক্লায়েন্টরা দেখবে বা বাইরে কোথাও পাঠানো হবে, এটার উপর ডিপেন্ড করেই জাজ করা হবে। সেখানে আমার যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার অতটুকু ইনফরমেশন আমাকে দিতেই হবে, কারণ দেখা যাচ্ছে যে ওখানে আমি থাকবো না এক্সপ্লেন করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে স্লাইডটা আমার এক্সপ্লেনেটরি হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কি আমি নিজে থেকে প্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে আমার ইনফরমেশন গুলো থাকলেই এনাফ, বুলেট পয়েন্ট গুলো থাকলেই এনাফ। সো এটা একটা ফ্যাক্ট যে এটা এক্সপ্লেনেটরি না ইনফরমেটিভ,
আবার আমি এটা হচ্ছে ফর্মালি দিচ্ছি না ইনফর্মাল, আবার হচ্ছে এটা আমি সাবমিট করতেছি কোথাও, বা আমার এটা কি আমার ক্লায়েন্টের কাছে যাচ্ছে, বা আমার অফিসিয়ালি সাবমিট হচ্ছে, নাকি এটা আমি নিজেই দাঁড়াই থেকে বা ইন পার্সন বলতেছি, এটা একটা ফ্যাক্ট। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মিনিমালিস্টিক আর প্রিসাইজ ডিজাইন করতে হবে। ইরিলেভেন্ট ব্যাপার বা ইরিলেভেন্ট সাবজেক্ট টপিকস এগুলো রাখার দরকার নেই, অযথা লেখা বা বেশি লেখার দরকার নেই, টু দা পয়েন্ট লিখতে পারলে ভালো। আবার আরেকটা কথা বলে রাখি যে যদি আমার এমন হয় যে আমার ব্যাখ্যাটা দরকার, এক্সপ্লেনেশন দরকার, তো সেক্ষেত্রে তো এটা দিতেই হবে, এটা আমার নিজেই বুঝে নিতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড এন্ড টু দা পয়েন্ট, এটা আমি আগেই বললাম। তারপর যে সিগনিফাইং দ্য মেইন সাবজেক্ট, আমার মেইন সাবজেক্টটাকে ফোকাস করতে হবে, সেটা আমার ছবি ইউজ করে হোক বা ফন্ট বড় করে হোক বা যেভাবেই হোক। এরপর আসি যে এটাও ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে গ্রাফ ইউজ করতে পারি বা বিভিন্ন টাইমলাইন্স ইউজ করতে পারি। টাইমলাইন বলতে হচ্ছে সালের যে ইয়েটা থাকে আর কি, যে এক এক সালে এক এক ইয়ারে কিরকম ছিল, পরের ইয়ারে কিরকম হলো, স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করতে পারি, ভিজুয়াল ডেটা ইউজ করতে পারি, সিম্বলস, ড্রয়িংস, ইলাস্ট্রেশনস, এগুলা ইউজ করতে পারলে জিনিসগুলা, স্লাইডগুলা মোর অ্যাট্রাকটিভ হয়, লিখার চেয়ে এই জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আসি ব্যাকগ্রাউন্ড, এটা আমি আগেও একবার বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা ইম্পর্টেন্ট, যে আমি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। যে সেক্ষেত্রে আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি তাহলে ভালো হয়, আর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে না ক্রিয়েট করলেও জিনিসটা যাতে আই ক্যাচিং হয় আর কি, সেটা খেয়াল রাখতে হবে, ফর্মালের ক্ষেত্রেও ইনফর্মালের ক্ষেত্রেও। আর এটা আসে যে কালার কম্বিনেশন, এই কালার থিওরি থেকে আমাকে পিক করতে হবে আমি কি কালার ইউজ করব। আর একটা ব্যাপার হচ্ছে টাইপোগ্রাফি, এটাও এতক্ষণ আমরা বুঝে গেছি, আমি এতক্ষণ বললাম যে কি কি ধরনের ফন্ট ইউজ করব, ফর্মাল না ইনফর্মাল, ছোট নাকি বড়, কোথায় আমি এমফাসাইজ করব, কোথায় বড় ফন্ট ইউজ করব, কোথায় ছোট ফন্ট ইউজ করব, এটা একটা ফ্যাক্ট। আর অ্যালাইনমেন্ট জিনিসটা ওই যে বললাম, রেফারেন্স পয়েন্ট মেইনটেইন করতে হবে, গ্রিড লাইন ইউজ করতে হলে গ্রিড লাইন ইউজ করতে হবে, মানে গ্রিড লাইনগুলো পরে অবশ্যই ইরেজ করে দিব, বাট আমি রেফারেন্স পয়েন্টটা মেইনটেইন করতে হবে, সেটা যে কোনো ডিজাইনে হোক বা স্লাইডে হোক বা প্রেজেন্টেশনে হোক না কেন। তো মোটামুটি এই জিনিসগুলা এটা আমার নিজের পারসেপশন থেকে মোটামুটি বলা। এর সাথে কিছু জিনিস অ্যাড হতে পারে, আর অনেক কিছুই আছে এখানে, জাস্ট বেসিক মানে প্রাইমারি লেভেলের কথাবার্তা আর কি এগুলা। তো এই জিনিসগুলা মোটামুটি ফলো করলে হয়ে যাবে। এই তো তো আজকের মোটামুটি এতটুকুই ছিল। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কোশ্চেন আসছে মোটামুটি অনেকগুলাই। কোথায় গেল? তরিকুল ইসলাম একটা কোশ্চেন করছে যে for making the slide more attractive, which one is more efficient, selection of background or selection of font? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা বেশি এফিশিয়েন্ট নাকি ফন্ট সিলেক্ট করা বেশি এফিশিয়েন্ট, একটা কোশ্চেন করছে। আচ্ছা, ভালো প্রশ্ন। এখানে আমি বলবো যে কোনোটাই ইম্পর্টেন্ট না, আবার দুটোটাই ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা এমন না যে আমি যে কোনো একটা জিনিস পিক করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকেও প্রায়োরিটি দিব, ফন্টটাকেও প্রায়োরিটি দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ড জিনিসটা একটু লেস ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি এটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে আছে যে ব্যাকগ্রাউন্ড বানাতে পারে না বা বানায় না, সেক্ষেত্রে যে তার স্লাইড ভালো হবে না ব্যাপারটা এরকম না। ব্যাপারগুলো আমরা যারা ডিজাইন রিলেটেড কাজ করি তারা হয়তো বা ব্যাকগ্রাউন্ড বানাই ফেললাম খুব অল্প সময় বা কিছু একটা করে ফেললাম, বাট অনেকে আছে যে এই জিনিস মানে ডিজাইন তো সবাই করে না আর কি। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড জিনিসটা যেমন এই স্লাইডটার কথা চিন্তা করি, এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছুই না, আমি জাস্ট পাওয়ার পয়েন্ট থেকে নিলাম ব্যাকগ্রাউন্ডটা, তো হতেই পারে এটা তেমন কিছু না। আবার কালার রিলেটেড বা ইন্টারলকিং রিলেটেড যে স্লাইড গুলা ছিল ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড গুলো আবার আমি নিজে রেডি করছি, তো হতে পারে নর্মাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, আবার আমি নিজে তৈরি করে নিলাম কোনো কিছু ডিজাইন রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড, আমি নিজে যদি রেডি করতে পারি ভালো, রেডি করতে না পারলেও আমি কোনো ফর্মাল ব্যাকগ্রাউন্ড বা যেটা ইউজ করলে আমার জন্য ভালো হয়, ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কোনো ট্রান্সপারেন্সি কমাই দিয়ে কোনো ছবি ইউজ করতে পারি, ফটোগ্রাফি ইউজ করতে পারি, ওইটা নিজের উপর আর কি। আর ফন্ট জিনিসটাও ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি শুধু আমি কোনটা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড নাকি ফন্ট, ব্যাপারটা এরকম না, এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে সবগুলাই আমাকে মেনটেন করতে হবে মোটামুটি, তাহলেই একটা ব্যালেন্স ডিজাইন হবে আর কি। আচ্ছা, তাসনিম জারিনের কোশ্চেনটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য বেস্ট কোনো কালার আছে কিনা, মানে ফিক্স টাইপের। না, ফিক্সড কোনো কালার নাই, এটা হচ্ছে আমি কি সাবজেক্ট
নিয়ে লিখতেছি বা ফর্মাল নাকি ইনফর্মাল, ওই যে এটা একটা ফ্যাক্ট যে আমি ফর্মাল প্রেজেন্টেশন করব না ইনফর্মাল করব। তারপরে ব্যাকগ্রাউন্ডের জন্য ডেফিনেট কোনো কালার নাই, এটা অ্যাকচুয়ালি নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে বা নিজে কিভাবে প্রেজেন্ট করব, নিজের পার্সোনালিটি, নিজের চয়েস, এটার উপর ডিপেন্ড করে আর কি। আবার ওই যে আরেকজনের সাইকোলজিও বুঝতে হবে যে বা আমি কোন আমার স্যারদের সামনে বা ম্যামদের সামনে প্রেজেন্টেশন দিব বা আমার বসের সামনে প্রেজেন্টেশন দিব, তাদের সাইকোলজিতে তারা এটাকে কিভাবে নিবে, এটা একটা ফ্যাক্ট আর কি। যে এটা যদি আমি বুঝতে পারি তাহলে এটাও খুব ইফেক্টিভ আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে ইন্টারলকিং কেন প্রয়োজন? ইন্টারলকিং আসলে একটা ডিজাইন এলিমেন্ট। ইন্টারলকিং কেন প্রয়োজন, এটা অ্যাকচুয়ালি সব ধরনের ডিজাইনেই হয় আর কি। আমি যদি আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে যদি আমি সব মানে একদম নিচের মানে একদম গ্রানুলার লেভেলে যদি আসি, যে কোনো একটা লোগো ডিজাইন করলাম, ওখানে আমার দুইটা এলিমেন্টস ইন্টারলকিং এর দরকার হলো, এটা আমার ডিজাইনের জন্য আসতে পারে, এটা আমার কনসেপ্ট থেকে আসতে পারে, এটা আমার সাবজেক্টের নিড হইতে পারে, এটা আমার ক্লায়েন্টের নিড হইতে পারে, এটা আমার ডিজাইন রিলেটেডও হতে পারে। ইন্টারলকিং ছাড়া তো অ্যাকচুয়ালি কোনো ডিজাইন হয় না, আসলে সব ডিজাইনে ইন্টারলকিং লাগে। হ্যাঁ, কারণ আমি কোনো ফার্নিচার ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, কোনো বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, কোনো পোস্টার ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে হতে পারে। পোস্টার ফ্লায়ার লোগোর ক্ষেত্রে এলিমেন্টস গুলোর ইন্টারসেকশন হয়। আবার বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে একটা ফর্মের সাথে আরেকটা ফর্মে ইন্টারলকিং হচ্ছে। তো ইন্টারলকিং তো হবে, ইন্টারলকিং ছাড়া কোনো একটা জিনিসকে তো বাড়ানো যাবে না বা বড় করাও যায় না আর কি, এই আর কি। আমি যদি কোনো একটা জিনিস, আরেকটা কথা হচ্ছে কি, আমি যদি কোনো একটা সিঙ্গেল জিনিস ইউজ করি, এটা অ্যাট্রাকটিভ হয় না। ইন্টারলকিং ইউজ করলে ওখানে ফর্মের একটু ভাঙচুর হয়। মানে মেইন কথা হচ্ছে আমরা ফর্ম নিয়ে খেলা করতে চাইলে বা কোনো জিনিসটাকে ইন্টারেস্টিং করতে চাইলে সেখানে ইন্টারলকিং জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা সবাই অনেকেরই কমন কোশ্চেন একটা, যে স্লাইড বা অন্যান্য কিছু বানানোর জন্য যদি কোনো পিকচার বা অন্যান্য কিছু প্রয়োজন হয়, এগুলা করার জন্য মানে কোনো সাইট মানে তোর রিকমেন্ডেশন আছে কিনা, যে এই সাইটগুলো ফলো করা উচিত, বা ভালো পিক্সেলের ছবি ডাউনলোড দেওয়ার জন্য কোনো ভালো সাইট আছে কিনা? আচ্ছা, এখানে একটা কথা এটা আমিও বলতে চাচ্ছিলাম, সামহাও ভুলে গিয়েছি। কালারের ক্ষেত্রে আমি বলি, মেটাল ডট আইও একটা সাইট আছে। এই মেটাল ডট আইওতে গেলে হচ্ছে কালার নিয়ে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। মানে যেরকম যে আমি কোনো একটা কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, সে ফর ইনস্টেন্স আমি রেড নিলাম, রেডের উপর আমি কি কালারের ফন্ট ইউজ করব, হোয়াইট ইউজ করব নাকি ব্ল্যাক ইউজ করব, বা আমি আরেকটু লাইট কোনো কালার নিলাম, ওইটার উপর আমি কি কালার ইউজ করবো। কারণ টিন শেড অনেক রকম আছে, লাইট কালার একটা কালারের লাইট অনেক ভার্সন আছে, আবার ডিপ অনেক ভার্সন আছে। এই জিনিসগুলো ওই মেটাল ডট আইওতে গেলে ওরা হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া আছে ওখানে। তারপরে কালার রিলেটেড আরো কিছু সাইট আছে, যেমন কালার ক্যালকুলেটর, ওখান থেকে আমি কমপ্লিমেন্টারি অ্যানালগাস কালার গুলা পিক করতে পারি। তারপরে কালার হেক্স একটা সাইট আছে, ওখান থেকে আমি পিক করতে পারি। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে কালারের কিছু কোড থাকে, আমি যদি ওই কোডগুলা এনে ফটোশপ বা ইলাস্ট্রেটরেও ওই কোডগুলা যদি ইনপুট দিই, তাহলে আমি হুবহু ওই কালার পেয়ে যাবো আর কি, এরকম। আর ছবির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে হচ্ছে তেমন কোনো সাইট আমার ঠিক জানা নাই, ওইটা হচ্ছে ওই নিজেরাই একটু সার্চ দিয়ে দেখতে হবে আর কি। কারণ আর ছবির হচ্ছে আবার রেজলিউশন ফ্যাক্টর কি, যে আমি কত রেজলিউশনে নামাচ্ছি কোনো একটা ছবি ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে আমার রেজলিউশনটা চেক দিয়ে নিব আর কি। যদি রেজলিউশন ভালো হয়, এটা আমি সব সাইট থেকে নিতে পারি, এটা আর কি। আচ্ছা, ফন্ট সিলেকশনের ব্যাপারে মানে কোনো প্রায়োরিটি আছে কিনা, এটা একটা কোশ্চেন ছিল। ফন্ট সিলেকশনের ক্ষেত্রে প্রায়োরিটিটা হচ্ছে ওই আর কি, যে আমি ফর্মাল প্রেজেন্টেশন দিচ্ছি নাকি ইনফর্মাল প্রেজেন্টেশন দিচ্ছি। ফর্মালের ক্ষেত্রে অবভিয়াসলি আমার একটা ফর্মাল ফন্ট সিলেক্ট করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরিয়াল বা টাইমস নিউ রোমান ইউজ করে থাকি ফর্মালের ক্ষেত্রে। আর ইনফর্মালের ক্ষেত্রে আমি বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারি, ওইটা আমার নিজের চয়েসের উপর ডিপেন্ড করে। বাট ব্যাপারটা ওইটাই মাথায় রাখতে হবে যে কি এটা আমার ফর্মাল নাকি ইনফর্মাল প্রেজেন্টেশন। আর কি কারো কোনো কোশ্চেন আছে? করলে থাকলে আমরা ইয়ে করতে পারি, এখন চ্যাট বক্সে করতে পারি। আর না হলে রাঁচি পুরা স্লাইডটা একটু 2-3 মিনিটের মধ্যে রিভিউ দিয়ে আমাদের সেশন শেষ করতে হবে। আপু আমার একটা কোশ্চেন। হ্যাঁ রুমান। কি কোশ্চেন? আপু মাঝে মাঝে দেখা যায় যে আমি যখন প্রেজেন্টেশন রেডি করে নিয়ে যাই, তো আমি আমার ল্যাপটপটা নিই না, বাট আমার ল্যাপটপে হচ্ছে কি আমি অনেকগুলো ফন্ট নামানো, যেমন ওয়াটার লিলি ফন্ট, এগুলো হচ্ছে কি নেট থেকে নামানো। নরমালি পাওয়ার পয়েন্ট আমার 2019 ইউজ করি, তো সেগুলা মানে যারা দেখা যায় 2015 ইউজ করে বা 16 ইউজ করে, ওরা দেখা গেল প্রেজেন্টেশনের সময় ওদের ল্যাপটপটা নিয়ে গেল, তো আমি পেন ড্রাইভে করে
তো আমার প্রেজেন্টেশন স্লাইডটা ওদের ওখানে ইনপুট করলাম, তো দেখা যাচ্ছে ফন্টটা ফেটে যাচ্ছে, কারণ ওদের ল্যাপটপে সেটা আসলে মানে ডাউনলোড নাই করা নাই। অনেক মানে সময়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। সেক্ষেত্রে আপু কি করা যায়? সেক্ষেত্রে হচ্ছে আহ সহজ সিম্পল সমাধান হচ্ছে পিডিএফ করে নিয়ে যাওয়া আর কি। এটা আমি নিজেও অনেকবার ফেস করছি যে আমি নিজে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানালাম, ধরো যে আমি নিজে একটা বানাইলাম, দেখা গেল আমি ওটা প্রিন্ট করতে নিয়ে গেলাম ভার্সিটির কোনো একটা দোকানে, তো বা হলের দোকানে বা ক্যান্টিনে যেখানে হোক, তো প্রিন্ট করতে নিয়ে গেলাম, দেখলাম যে তাদের ল্যাপটপে ওই ফন্ট নাই। তো বিপদ, আমি দিলাম এক ফন্ট, হয়ে গেল আরেক ফন্ট। এখন ফন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখা গেছে পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। বাট কারণ আপু এটা তো ঝামেলা। ফন্টের স্পেসিং, হ্যাঁ একটা ফন্টের স্পেসিং একরকম, আমি আরেকটা ফন্ট ইউজ করছি, স্পেসিং চেঞ্জ হয়ে গেছে। মানে খুবই প্রবলেম এটা। তো এই ক্ষেত্রে বাট আমি যদি সমাধান হচ্ছে পাওয়ার পয়েন্টে পিডিএফ। জিফি বা অ্যানিমেশনস ইউজ করি, তো পিডিএফ ইউজ করলে তো আমার কোনো লাভ হচ্ছে না আপু। পিডিএফ তাহলে ইয়ে করতে হবে, ওই যে পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে জেপেগ বানায় নিবা আর কি। মানে যে স্লাইডটা রেডি করতেছো ওই স্লাইডটাকে তুমি এক্সপোর্ট দিবা, জেপিজি বা পিএনজি তে এক্সপোর্ট দিবা। ওই পিএনজি ফাইলটা দিয়ে তারপরে আবার তুমি পাওয়ার পয়েন্ট বানাবা। পিকচার মানে পাওয়ার প্রেজেন্টেশনের পয়েন্ট মতো। ওপেন করে, হ্যাঁ ওই যেমন আমার আজকের এই প্রেজেন্টেশনটা, এখানে কিন্তু প্রায় অর্ধেকের বেশি স্লাইড আমি পাওয়ার পয়েন্টে একবার বানাইছি, ঠিক আছে। বানানোর জি। পরে আমি ইয়ে করছি, এটাকে সেভ করছি কিভাবে, ইমেজ আকারে সেভ করছি। ইমেজ ফাইল সেভ আচ্ছা করে আবার আমি আরেকটা ফাইল ওপেন করছি, দেন ওই ফাইলে জাস্ট এটা এনে ড্র্যাগ করে বসাই দিছি। তো এটা করলে আর চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, কারণ ওটা ইমেজ বুঝতে ফাইল, এটা পারছিলাম। তো চেঞ্জ হওয়ার কোনো ইয়েই নেই, অপশনই জি। নেই। তো এটা হতে পারে। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে যখন কোনো ডিজাইন করা হয় বা যে কোনো একটা ফাইল রেডি করা হয়, মানে এটা ইভেন যদি কোনো কোড করা হয়, যদি সিএসসি স্টুডেন্টরা থাকো বা কোনো ক্লায়েন্টের জন্য আমি আমার একটা সফটওয়্যার রেডি করে দিতে হচ্ছে, তো এটার হচ্ছে সবচেয়ে বড় একটা প্রিন্সিপাল হচ্ছে তোমাকে সেটাকে মেক শিওর করতে হবে যে এটা হচ্ছে কম্পিটেবল কিনা। সেটা ক্রস ডিভাইস কম্পিটেবল হইতে পারে, সেটা হচ্ছে একই সফটওয়্যারের ক্রস ভার্সন কম্পিটেবল হতে পারে। এজন্য আমরা অনেক সময় একটা ডিজাইন করার পরে সেটা হচ্ছে অনেক সময় প্রিভিয়াস ভার্সনের কনভার্ট করে নিয়ে যেতাম। সেভ করার সময় ওখানে অপশন থাকে যেটা তুমি ডিভাইস কম্পিটেবল হিসেবে সেভ করতে চাও কিনা। তো এটা যে ডিজাইনার, তার এটা খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমি যে কাজটা করতেছি সেটা ডিজাইন হোক বা যে কোনো একটা ওয়ার্ড ফাইল হোক, এটা অন্য একটা ডিভাইসের জন্য কম্পিটেবল কিনা। আর যদি সেটা একেবারেই পসিবল না হয়, সেক্ষেত্রে তুমি যদি ফন্ট ডাউনলোড করো, সেই ফন্টগুলো পেন ড্রাইভে করে নিয়ে যাও, ফ্রেন্ডের ল্যাপটপ হোক যার সে যেখানে হলো সেখানে তুমি সেটা ইনস্টল করে দাও। এটা মানে খেয়াল রাখা খুবই জরুরি। সেটা যে কোনো ডিজাইনার বলেই না, এটা একটা ফাইল করো বা একটা কোড করো, সেটার ক্ষেত্রে অবশ্যই এটা মেনটেন করতে হবে। তো এটা একটা ভালো কোশ্চেন ছিল, আমি মনে করি সবার জন্য কাজে লাগবে। হ্যাঁ এটা অনেকে প্রবলেমটা ফেস করে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? এখন তেমন কি কোনো কোশ্চেন করতেছে না। সো আমার মনে হয় না যার কোনো কোশ্চেন আছে। আর আমাদের টাইমে প্রায় শেষের দিকে অনেকক্ষণ হয়ে গেল। সো রাঁচি সবার সুবিধার জন্য আর কি, যদি পারিস একটু খুব শর্টকাটে শুরু থেকে একটা জাস্ট, অনেকেই পরে জয়েন করছে, আচ্ছা আমি প্রথম থেকে আবার দেখাই দিই আর কি। খুবই শর্টকাটে জাস্ট, হ্যাঁ কি পয়েন্ট। তো প্রথমে আমরা যেটা আলোচনা করতেছিলাম আর কি, যে কালার থিওরি। তো আজকে যারা এই সেশনে থাকলাম বা ছিলাম, তারা যেন অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো একটু মাথায় রাখি আর কি, যে ডিজাইনের ক্ষেত্রে কালার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর কি। যে কালারের ক্ষেত্রে আমরা কোন কালারটা কখন ইউজ করবো এটা বেশি ইম্পর্টেন্ট। আর কিছু যদি নাও আমরা মাথায় রাখি, অ্যাটলিস্ট কালার সাইকোলজিটা যাতে মেনটেন করি আর কি। আর কালার কম্বিনেশনটা, ঠিক আছে। কালারের ক্ষেত্রে যে আমরা হিউ, অর্থাৎ কালার হিউ বলতে কালার বোঝাতে প্রাইমারি হিউ, আমরা সবাই জানি প্রাইমারি কালার তিনটা, তারপরে আসে সেকেন্ডারি আর টারশিয়ারি কালার। প্রাইমারি কালারের মিক্সচারে পাই সেকেন্ডারি কালার, আর দেন প্রাইমারি আর সেকেন্ডারি মিলে টারশিয়ারি কালার হয়। এরপরে এই যে কালার কম্বিনেশন গুলো যাতে আমরা সবাই একটু খেয়াল রাখি আর কি, যে কোনো একটা ডিজাইন করতে গেলে আমি কালার পিক করব, আমি কি কালার পিক করব। তো এটা কম্বিনেশনটা এরকম হতে পারে, অ্যানালগাসই হতে পারে। আমি একটা সাইটের কথা বললাম যে কালার ক্যালকুলেটর, ওখানে গেলে ইজিলি পিক করা যাবে। আর অ্যাডোবের একটা সাইট আছে, ওখানে গেলেও কালার পিক করা যায় ইজিলি। তো এরকম আর কি, পাশাপাশি তিনটা কালার হলে সেটা অ্যানালগাস। এরপরে কমপ্লিমেন্টারি হচ্ছে কি, একটা কালার নিলাম, ওটার অপোজিট কালার হইলে ওটার অপোজিট কালারটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি কালার। এরপরে আসে ট্রায়াডিক কালার।
তিনটা নিলাম কালার, যে কোনো কালার হুইলের তিনটা কালার একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে সিলেক্ট করা যায়। এরপর হচ্ছে টেট্রাডিক কালার, যেটা হচ্ছে স্কোয়ার বা রেক্টেঙ্গলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এটা আবার ডাবল কমপ্লিমেন্টারি কালার বলা হয়, যেহেতু এখানে দুইটা কমপ্লিমেন্টারি কালারের পেয়ার ইউজ করা হয়। আর স্প্লিট কমপ্লিমেন্টারি কালার হচ্ছে তিনটা কালারের কম্বিনেশন, যেখানে একটা বেস কালার থাকে এবং বাকি দুইটা প্রাইমারি বা সেকেন্ডারি কালার থাকে। আর এই কালার গুলো হচ্ছে স্প্লিট কালার কম্বিনেশন আর কি, তিনটা তিনটা করে আমি যে কোনো একটা কম্বিনেশন ইউজ করলে এখান থেকে যে কোনো তিনটা কালারের কম্বিনেশন ইউজ করা যেতে পারে। এরপরে হচ্ছে ভ্যালু, যে চারটা ভ্যালু আছে আর কি প্রপার্টিজ, যে টিন শেড, হিউ আর টোন, অর্থাৎ হোয়াইট, ব্ল্যাক আর গ্রে ইউজ করলে কি হয়, আর হিউ তো হচ্ছে পিওর কালার, পিওর ফর্ম অফ কালার। এটা হচ্ছে আরেকটা কালার হুইল যেখানে টিন্ট বা শেড ইউজ করা হয়েছে। আর আমরা জানলাম যে আরজিবি আর সিএমওয়াই কে নিয়ে যায়, আমরা যদি কোনো ডিজিটাল মিডিয়ার জন্য কিছু আঁকি বা করি, সেক্ষেত্রে হচ্ছে আরজিবি কালার ইউজ করি। আর যদি প্রিন্টেড ফর্মের জন্য কিছু করি তাহলে অবভিয়াসলি সিএমওয়াই কে কালারটা ইউজ করতে পারলে ভালো। এখানে অ্যাকচুয়ালি কে দিয়ে ব্ল্যাক বোঝাচ্ছে, কি কালার হিসেবে ব্ল্যাক ইউজ করা হচ্ছে, কারণ সিএমওয়াই এর মিক্সচারে ব্ল্যাক পাওয়া যায় না, এই জন্য হচ্ছে ব্ল্যাক এর ভ্যারিয়েশন আনার জন্য ওরা হচ্ছে কি কালার হিসেবে ব্ল্যাক ইউজ করে, এই জন্য হচ্ছে সিএমওয়াই কে। তারপরে এই তো কেন আমরা সিএমআই কে ইউজ করি প্রিন্টারের ক্ষেত্রে, কারণ এখানে হচ্ছে কালার রেঞ্জটা ভালো আসে, যে লাইটার যে কালার গুলো থাকে ওইগুলোর রেঞ্জটা বেশি। আর ইন্টেন্সিটি হচ্ছে একটা কালারের কতটা ডিপ বা কতটা লাইট সেটা। আর এই তো ইন্টেন্সিটি বা এই ভ্যালু গুলো আমরা কেন ইউজ করি, সেটা হচ্ছে কি ইমোশনের ক্ষেত্রে বা সাইকোলজি মেনটেন করার ক্ষেত্রে, কালার সাইকোলজি বা প্রিফারেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। আর ওয়ার্ম কালার গুলো হচ্ছে কি, ওয়ার্ম কালার গুলো হচ্ছে রেড এবং রেড এর সমগোত্র যে কালার গুলো আর কি, তো এই কালার গুলো মেইনলি হচ্ছে আই ক্যাচিং হয় এবং কোন একটা জিনিসকে ভাস্ট অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য ইউজ করা হয়। আর কুল কালার গুলো হচ্ছে কি স্মল অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য ইউজ করা হয় এবং এরা হচ্ছে একটু সেরেন বা কাম বা স্মলার একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করে। আর ইম্পর্টেন্ট মেইনলি যেটা, সেটা আমি আগেও বললাম যে কি কালার সাইকোলজি। আচ্ছা, এটা কোনো কালার হুইলের ব্যাপার না, এটা আমি নিজে ক্রিয়েট করছি আর কি, যে কালার এবং এই টিন্ট শেড দিয়ে যে সব কালারের ক্ষেত্রে। তো এখানে বিভিন্ন কালার আমরা কেন ইউজ করি বা কোন কালার দিয়ে কি জিনিস মিন করে, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট আর কি। যেমন ব্লু দিয়ে ট্রাস্ট, তারপর ভায়োলেট দিয়ে ইমাজিনেশন, গ্রিন দিয়ে রিল্যাক্সেশন বা নেচারের সাথে কানেকশন বোঝায়, নন প্রফিট। ইয়েলো জিনিসটা অপটিমিজম, ফান, ফুড এগুলোর সাথে রিলেটেড। অরেঞ্জ ব্যাপারটাও ফান, এক্সাইটমেন্ট, ফুড, আর্ট এটা রিলেটেড। রেড জিনিসটা হচ্ছে ইমোশনকে এক্সপ্রেস করে। পিঙ্ক, পিঙ্ক জিনিসটা অবভিয়াসলি বিউটি আর ফ্যাশন রিলেটেড। ব্রাউন জিনিসটা স্ট্যাবিলিটি কে করে। তারপর হচ্ছে গ্রে হচ্ছে ফর্মাল একটা কালার, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং নিউট্রাল একটা কালার। ব্ল্যাক তো এলিগেন্স, পাওয়ার বা স্ট্রং এবং ফর্মাল একটা অ্যাপিয়ারেন্স দেয় ব্ল্যাক। আর এখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখলাম যে কালার সাইকোলজিটা বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিভাবে ইউজ করা হলো আর কি। আর এটাও অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল। এরপরে আমরা স্লাইডের এই ব্যাপারটা দেখলাম যে কি বেশি লেখা দিলে আমাদের কাছে জিনিসটা আই ক্যাচিং বা হয় না, বা আমরা অনেক সময় মনোটোনাস ও বোর ফিল করি। এজন্য হচ্ছে লেখাটাকে কতটুকু প্রিসাইজ বা টু দা পয়েন্ট আনা যায় এবং কিভাবে আই ক্যাচিং করা যায়। গোল্ডেন রেশিও নিয়ে জানলাম যে কি কোনো একটা কম্পোজিশন বা কোনো ফটোগ্রাফি যেটাই হোক না কেন আমরা সেটাকে গোল্ডেন পয়েন্টে রাখতে পারলে ভালো হয়। সেক্ষেত্রে হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট হয় এবং ফোকাসও ক্রিয়েট হয়। আর ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে মেইন যে তিনটা প্রিন্সিপাল ছিল, এমফাসিস, কন্টিনিউটি, ব্যালেন্স। কোন একটা জিনিসকে আমি কোন একটা সাবজেক্ট বা অবজেক্টে যখন আমি একটা ফোকাস করতে চাই, ওই সাবজেক্টটাকে বা ওই সাবজেক্ট রিলেটেড যে অবজেক্টটা থাকবে ওইটাকে আমরা এমফাসাইজ করব। সো এটাকে যখন আমি এমফাসাইজ করব, সাইজ দিয়ে হোক বা কালার দিয়ে হোক, টেক্সচার দিয়ে হোক বা গ্রুপিং করে হোক বা ফর্ম দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, ওই এটাকে যখন আমি এমফাসাইজ করব, এটার আশেপাশের যে এলিমেন্টস গুলো থাকবে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, ওটার সাবঅর্ডিনেন্স হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে আর কি, যে যেটা ইম্পর্টেন্ট বা ডমিনেন্স ক্রিয়েট করতেছে ওটার আশেপাশে গুলো সাবঅর্ডিনেটস। তারপর হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স জিনিসটাও কিভাবে ক্রিয়েট করা যায়, সাইমেট্রিক্যালি করতে পারি, অ্যাসিমেট্রিক্যালি করতে পারি। সাইমেট্রিক্যালটা আমরা সবাই জানি ইকুয়াল ইকুয়াল, তো এই জিনিসটা একটু মনোটোনাস হয়। অ্যাসিমেট্রিক হলে জিনিসটা মোর আই ক্যাচিং হয়। আর রেডিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি সেন্টার থেকে বাইরের দিকে যেতে পারে বা বাইরে থেকে ভিতর দিকে আসতে পারে, এটা একটু রিজিড বা মনোটোনাস। আর কন্টিনিউটি জিনিসটাও বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা হচ্ছে রিপিটেশন, অল্টারেশন আর প্রোগ্রেশন।
আমরা সিম্পল রিপিটেশন হতে পারে যে একই জিনিস বারবার আসলো, এই জিনিসটা আমরা ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কি এটা অ্যাকচুয়ালি একটু বোরিং আর কি, যে আমরা একই জিনিস বারবার রিপিট করলে জিনিসটা বোরিং হয়ে যায়। তো এটা যখন আমরা একটু একটু পরপর চেঞ্জ করবো বা একটু দূরে দূরে গিয়ে চেঞ্জ করবো, যেমন অল্টারেশনের ক্ষেত্রে 2-3 রকমের এলিমেন্টস ইউজ করে একটু পরপর চেঞ্জ হয়ে যায়, তো এই জিনিসটা একটু কম মোর আই ক্যাচিং আর কি, একটু কম বোরিং হয়, মনোটোনাস হয় না। আর প্রোগ্রেশনের ক্ষেত্রে তো আমরা জানি যে কি ধাপে ধাপে বা স্টেজ বাই স্টেজ এটার একটা চেঞ্জ আসা। আর প্রোগ্রেশন বিভিন্নভাবে আসতে পারে, সলিড ভয়েডের প্রপোর্শন চেঞ্জ করে প্রোগ্রেশন আসতে পারে, সাইজের ট্রান্সফরমেশন হতে পারে, তারপরে শেপের ভ্যারিয়েশন হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, এভাবে প্রোগ্রেশন আসতে পারে। তারপরে আমরা এটার এক্সাম্পলটা দেখলাম যে এই ডিজাইন প্রিন্সিপালস গুলা কিভাবে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আর ইন্টারলকিং এর ক্ষেত্রে আর কি আমরা খেয়াল রাখবো যে কি কোনটা আমরা ইন্টারলকিং করলে বোল্ডলি এবং স্ট্রংলি ইন্টারলক করব, আমরা উইক ইন্টারলকিং করব না। উইক ইন্টারলকের কারণে ডিজাইনটাই উইক হয়ে যায়, তো এটা খেয়াল রাখতে হবে আর কি। আর ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে এক্সিস সাইমেট্রি, তারপরে কোন একটা জিনিসের আমি ইম্পর্টেন্স দিতে গেলে ওটাকে হায়ারার্কি মেনটেন করতে পারি, বা কোন অনেকগুলো এলিমেন্টস এর ক্ষেত্রে রিদম, তারপরে যেটা আমার কোন একটা চেঞ্জের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশনটা খেয়াল রাখবো, যে ট্রান্সফরমেশনটা সাইজের ক্ষেত্রে হতে পারে, কালারের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। আর ডিজাইন কনসিডারেশনস গুলো আবার একটু দেখি, সেটা হচ্ছে কি কনসেপ্ট। কনসেপ্টটা অবশ্যই আমাকে লাগবে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কনসেপ্ট আগে, কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। কনসেপ্ট বলতে অ্যাকচুয়ালি আমি কি চিন্তা করে ডিজাইনটা করছি, বা আমার ওই চিন্তা বা ডিজাইনের পিছনের কারণটা কি, লজিকটা কি, বা মেইন আমার চিন্তা ভাবনাটা কি, সেটাই কনসেপ্ট। এরপরে আসি যে ডিজাইন এলিমেন্টস কনসেপ্ট থেকে আসবে, বাকি সব যা আছে সব কনসেপ্ট থেকে আসবে, যে আমি কি এলিমেন্টস ইউজ করব, কি ধরনের শেপ বা ফর্ম ইউজ করব, তারপর আমার ফোকাসটা আমি কোথায় রাখবো, আমি কি কালার ইউজ করব, এটা আমার কনসেপ্ট এবং সাইকোলজি থেকে চলে আসবে। আর টাইপোগ্রাফি তো ওইটাও আমার কনসেপ্ট রিলেটেড হয়ে যাচ্ছে। আর অ্যালাইনমেন্টটা আমাকে খেয়াল রাখতে হবে যে কি আমি যেন রেফারেন্স পয়েন্টটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি। এরপরে আসছে কি প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এটাও আমি বললাম যে কি ফর্মাল নাকি ইনফর্মাল, তারপর ইনফরমেটিভ নাকি এক্সপ্লেনেটরি, এটা একটা ফ্যাক্ট। এরপরে আমার ট্রাই করতে হবে যে কি জিনিসটা যাতে আমি টু দা পয়েন্ট এবং মিনিমালিস্টিক করতে পারি। আর গ্রাফ, তারপরে ছবি, ড্রয়িং এগুলা ইউজ করলে এটা মোর আই ক্যাচিং হয়, একটু লেস মনোটোনাস হয় আর কি, জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার অডিয়েন্স এবং আমার ক্লায়েন্টের সাইকোলজিটাও আমার একটু বুঝতে হবে, যে আমি কিভাবে জিনিসটা তাদের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করতে পারি আর কি, জিনিসটা যাতে আরেকজনের ক্ষেত্রে বোরিং বা মনোটোনাস না হয় আর কি। আর ব্যাকগ্রাউন্ড তো অ্যাডিশনাল ব্যাপার, এটা আমি চাইলে করতে পারি, না চাইলেও স্কিপ করতে পারি, বাট করতে পারলে ভালো। আর কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট এগুলাও হচ্ছে কি একটা ব্যালেন্স ডিজাইন করার জন্য, বা স্লাইড হোক বা ডিজাইন হোক, এই জিনিসগুলো আর কি খেয়াল রাখতে হবে আর কি। তো এই তো আর কি, আজকের মোটামুটি এতটুকুই ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সবাই মোটামুটি বুঝতে পারছি। তাহলে এত ইনফরমেটিভ একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য রাত্রিকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের সাথে অনেক অনেক অনলাইনের জুনিয়ররা জয়েন করছে। সো জুনিয়রদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো আর কি, বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আমরা এই আজকে যা কিছু শিখলাম, কথা হচ্ছে যে এগুলো শেখার পরে শুধু চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে রেগুলার। সো প্র্যাকটিস করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে আমাদের চুয়েট ক্যারিয়ার ক্লাব হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা শুধু এগুলো শিখি না, আমরা এইসব সবসময় এগুলো প্র্যাকটিসও করি। সো জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে যারা আগ্রহী, যারা মনে করে যে এগুলো আসলেই তাদের কাজে লাগবে এবং প্র্যাকটিস করা উচিত, তারা অলওয়েজ সবসময় আমাদের চুয়েট ক্যারিয়ার ক্লাব প্ল্যাটফর্মে ওয়েলকাম তাদের জন্য। আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক সেশনের আমাদের প্ল্যান আছে, সামনে নেক্সট উইক আরো সেশন হবে। সো সেগুলোতে তারা সবাই জয়েন করতে পারবে। আর আমরা যেটা আছি একটা হচ্ছে তোর রাচি, তুই কি কোনো টাস্ক মানে ভাবছি ওদের জন্য, মানে হোমওয়ার্ক টাইপের কিছু? আচ্ছা, হোমওয়ার্ক রিটা একটা ইয়া করছে, সেটা হচ্ছে তোর যে মানে নেক্সট সামনে তো ঈদ আসতেছে, সো ঈদের জন্য একটা মানে গ্রিটিংস বা উইশ কার্ড টাইপের কিছু একটা ডিজাইন করার ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, এটা হতে পারে, এটাই দিই তাহলে। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাই দেওয়া যায়। সো যারা মানে আসলেই যে মানে প্যাশনের জিনিসটা শিখবো, সো তাদের কাছে অনুরোধ যে কেউ যদি পারে, যারা আমরা মানে প্যাশনেট আর কি, তারা সো এরকম কোন একটা পোস্টার বা একটা উইশ কার্ড এরকম ডিজাইন করে দেন আমাদেরকে সাবমিট করলে, যদি কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকে তো দেন রাত্রি সেটা কারেকশন করে দিতে পারবে। সো এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর অনলাইন ব্যাচ থেকে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর নেক্সট সামনের সেশনগুলোতে জয়েন করার আমন্ত্রণ জানাচ্ছি। সো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।